চুরি করা যদি একটা আর্ট হয় তাহলে মমতা ব্যানার্জি একজন আর্টিস্ট। সন্দেশখালীর বুকে জাতীয় মহিলা কমিশন ছুটে আসে কেন? পশ্চিমবঙ্গ বলে। উন্নাও হাতরাস, সেখানে নারী সম্ভ্রম গেলে সেটা সম্ভ্রম জামা নয়। পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনা প্রথম, সবচেয়ে বেশি। অ্যাসিড অ্যাটাকের ঘটনা সবচেয়ে বেশি। শেখ শাহজাহান যদি ভুল করেন 100 বার ভুল করেছেন। সন্দেশখালীতে যা হয়েছে প্রতিটা ঘটনা সত্যি। নারীদের ব্যবহার করা হতো এটা মিথ্যে কথা তুলে ধরার জন্য। 2000 টাকায় নারীর সম্ভ্রম কেনার কথা হয়েছে। পশ্চিমবঙ্গের একজন সাংসদ দেব 2014 সালে বলেছিল যে রেপ এমন একটা জিনিস, হয় মহিলারা এনজয় করতে পারে, নয় চিৎকার করতে পারে। মেলা খেলার অনেক উদ্বোধন তিনি করেছেন, কিন্তু দেখিনি আমরা কোথাও শিল্পমন্ত্রীকে পাশে দাঁড় করিয়ে, শিক্ষামন্ত্রীকে পাশে দাঁড় করিয়ে, উদ্যোগপতিদেরকে দাঁড় করিয়ে কোনো শিল্পের উদ্বোধন করেছে। যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে আওয়াজ তোলার মতো কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নেই। এক্ষুনি বলবে ভাতা দিয়ে একটা রাজ্য চলতে পারে না। আরে ভাতাটা তাও দিচ্ছে। 1200 টাকা গ্যাসের দাম, 75,000 পেরিয়ে গেছে সোনার দাম, 100 টাকা পেরিয়ে গেছে পেট্রোলের দাম। উদ্দেশ্য কোনোদিন খারাপ ছিল না, কোনোদিন খারাপ থাকবে না। শুরু করছি আর+ নিউজ এবং বাংলা হান্টের প্রযোজনায় টাফ ফাইট। টাফ ফাইটের ইউথ কনক্লেভে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই বলেন তাদের সময়টা নাকি দারুণ ছিল, সেই সময় নাকি যুব সম্প্রদায়, তাদের মূল্যবোধ ছিল, তাদের আদর্শ ছিল। এখন এই সময় নাকি যুব সম্প্রদায় তারা কখনো সেলফি, কখনো সামাজিক মাধ্যমে, কখনো নিজেকে নিয়ে খুব ব্যস্ত। আর সেই জন্য এখন নাকি যুব সম্প্রদায় বা যুব সমাজ তারা নাকি অধঃপতনের দিকে। আবার বলেন, অনেকে বলেন না, প্রত্যেক সময় সমাজে পিছিয়ে পড়া, সমাজে বৌদ্ধিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষজন থাকে। আবার থাকেন সমাজে সেই সব মানুষ যারা অনেক দূর দেখতে পান, এমনকি তাদের যুব অবস্থায়। আজকে এসব নিয়েই আমাদের যুব কনক্লেভ, এবং এই কনক্লেভে যারা আছেন তারা প্রত্যেকে এই মুহূর্তে বাংলায় যুব সমাজের মুখ। নানান দৃষ্টিকোণ থেকে, নানান মতামতে তাদের নানান ধরনের পরিচয় রয়েছে, কিন্তু প্রত্যেকেই বিশিষ্টজন। আমি একেবারে ডান দিক থেকে শুরু করব। আমাদের সঙ্গে রয়েছেন স্বাতী সেনাপতি, আইনজীবী এবং অসাধারণ বক্তা। আমাদের সঙ্গে রয়েছেন অনুভব মাইতি, তাকে আমরা দেখেছি, অবশ্যই তিনি গায়ক এবং বামপন্থী। আমাদের সঙ্গে রয়েছেন রাজন্না হালদার, আমরা জানি তৃণমূল ছাত্র পরিষদের এ রাজ্যের অন্যতম বহুচর্চিত নাম এবং খুব চেনা মুখ। আমাদের সঙ্গে রয়েছেন মাহি মহিউদ্দিন আহমেদ, যিনি এবার ISF-এর হয়ে লড়াই করছেন এবং তিনি চাকরি প্রার্থীদের অন্যতম, অর্থাৎ চাকরি প্রার্থীর আন্দোলনকারীদের অন্যতম মুখ। এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রীতম মণ্ডল, এবার উচ্চ মাধ্যমিকে তিনি 14তম স্থান করেছেন, অত্যন্ত মেধাবী ছাত্র। সুতরাং বুঝতেই পাচ্ছেন আমাদের সঙ্গে যারা আছেন তারা প্রত্যেকে নিজের নিজের ক্ষেত্রে বিশিষ্ট। আজকে যা চলছে এই মুহূর্তে সমাজে, সবার মতে আমরা একটা বিষয় ঠিক করেছি, লুটছে খাদ্য, লুটছে নারীর সম্মান, লুটছে হকের কাজ, এরপরেও কি চুপ থাকবে বাংলার যুব সমাজ? আমি প্রথমেই একেবারে সভার সুর গেঁথে দেওয়ার জন্য আমি স্বাতী সেনাপতিকে বলবো তার বক্তব্য রাখতে। প্রত্যেকের সময় 4 মিনিট এবং পরবর্তী অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে 2 মিনিট। স্বাতী সেনাপতি। প্রথমেই ধন্যবাদ জানাই এবং বাংলা হান্টকে এবং আর+কে এত প্রাসঙ্গিক একটা বিষয়ের উপর ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে। প্রথমেই ধন্যবাদ জানাই বাংলা হান্ট এবং আর+কে এত প্রাসঙ্গিক একটা বিষয়ের উপর আজকে আলোচনা সভা রাখার জন্য। বাইরে রেমাল দুর্যোগ আসছে, প্রত্যেকেরই মনে ভয়, দুরু কি হয় কি হয়। এর আগে আমরা ইয়াস দেখেছি, ফণী দেখেছি, আমফান দেখেছি, কিন্তু তৃণমূলের নেতাদের মনে লাড্ডু ফুটছে। কারণ যত বেশি ঝড়, যত বেশি দুর্যোগ, তত বেশি দুর্নীতি, তত বেশি ট্রিপল চুরি, তত বেশি কেন্দ্রীয় অনুদান চুরি, তত বেশি চাল চুরি। এর আগে আমরা দেখেছিলাম ইয়াসের সময় ত্রিপল পাওয়া গিয়েছিল তৃণমূল নেতাদের ঘরে।
ত্রিপল যারা দুর্গত মানুষ তাদের কাছে পৌঁছয়নি, দুর্যোগপূর্ণ মানুষদের কাছে পৌঁছয়নি। আমরা দেখেছিলাম আমফানের সময় 1000 কোটি টাকা কেন্দ্রীয় অনুদান দেওয়ার পর প্রধানমন্ত্রী এসেছিলেন এবং তিনি আমফান দুর্গত জায়গাগুলি পরিদর্শন করেন এবং সেখানে তিনি দেখেন যে 1000 কোটি টাকা দেখার পরে তিনি 1000 কোটি টাকা ত্রাণ দিয়েছিলেন এবং সেই টাকাও যে পুরোপুরি লুট হয়ে গিয়েছিল তৃণমূল নেতাদের পকেটে, সেটা ক্যাগের রিপোর্টে উঠে এসেছিল। তো যাই হোক, প্রথমে আমরা রাজনৈতিক কচকচারির মধ্যে যাব না, আসলে একটা গল্প দিয়ে শুরু করা যায় আজকের এই আলোচনা সভা। পিঠের গল্প। পিঠে মানে তো আমরা ছোটবেলায় কি বুঝতাম, পিঠে মানে একটা উৎসব, পিঠে পুলি আনন্দ উৎসব। যখন নবান্নে ধান উঠতো, গুড় নতুন ধানের গন্ধে ম করতো, সেই সময় গ্রাম বাংলার মায়েরা পিঠে বানাতেন। পিঠে নিয়ে কত প্রচলিত প্রবাদ প্রবচন আমরা ছোটবেলায় শুনেছি, যেরকম পিঠে পিঠে করে বউ, পিঠে খায়নি আমার বউ, কিংবা আজকে খাও ফোড় গোনো না, এরকম বহু প্রবাদ প্রচলন, গল্প, ছোট ছোট বিষয় প্রচলিত। এবার 2024-এ ফেরত আসা যাক। কি দেখলাম? পিঠে মানে মহিলাদের সম্ভ্রমহানি। পিঠে এই শব্দটার সঙ্গে পিঠে বানানো বা পিঠে শব্দটা, যেটা একান্তভাবে গ্রাম বাংলার মহিলাদের একটা আনন্দের উৎসব ছিল, সেটা জুড়ে গেল মায়েদের কান্না, মায়েদের লজ্জা, মায়েদের অত্যাচারের সঙ্গে। আর মুখ্যমন্ত্রী কি বললেন? সন্দেশখালিতে তো কিছুই হয়নি, এটা ছোট ঘটনা, তিলকে তাল করে দেখানো হচ্ছে। আমি সত্যি মানে মিল পাই না এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যিনি নদিয়ার ফুলিয়ায় একজন মূক ও বধির মহিলার উপর অত্যাচারের বিচার চেয়ে যিনি মহাকরণে ধর্ণা দিয়েছিলেন এবং তার পরবর্তীতে জ্যোতিবাবুর পুলিশ নাকে চুলের মুঠি ধরে বার করে দেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একবারও সন্দেশখালিতে যাননি। তিনি বারবার এই ঘটনাগুলোকে ছোট ঘটনা বলে ব্যাখ্যা করেছেন। আজকে নারীর সম্মান কোথায়? গতকাল বসিরহাটের হাড়োয়ায় উনি একটা সভা করেছেন, তার থেকে ঢিলছোড়া দূরত্বেই তো সন্দেশখালি ছিল, তাই না? উনি যেতে পারতেন একবার, না হয় গাড়িতে করে যেতেন, না হেলিকপ্টারে করেই যেতেন, কিন্তু যেতে পারতেন। আসলে সন্দেশখালির মায়েদেরকে ফেস করার মতো, সন্দেশখালির মায়েদের সামনে গিয়ে দাঁড়ানোর মতন মুখ তার নেই, কারণ তিনি জানেন সন্দেশখালিতে যা হয়েছে প্রতিটা ঘটনা সত্যি এবং তার জন্যই 50 দিন ধরে শেখ শাহজাহানকে লুকিয়ে রাখতে হয়েছিল। শুধু তাই নয়, আদালতের ধমক খেয়ে তারপর বাধ্য হয় শাহজাহানকে গ্রেফতার করতে এবং তারপরেও সুপ্রিম কোর্টে ছুটে যায় তাকে বাঁচানোর জন্য। এরকম ঘটনা বোধহয় পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও দেখা যায় না, মানে সত্যি এরকম ঘটনা দেখা যায় না। এটা সত্যি অত্যন্ত লজ্জার। আমি একজন মহিলা হিসেবে এই বিষয়টা নিয়ে সত্যি আমি খুব চিন্তিত এবং লজ্জিত বটে। এখানে কেউ কেউ আছেন এরপর হয়তো বলবেন যে সন্দেশখালিতে যা হয়েছে তার প্রমাণ কোথায়, ধর্ষণ হয়েছে তার প্রমাণ কোথায়। ঠিক যেমন তৃণমূলের এক নেত্রী জুঁই বিশ্বাস একটা সর্বভারতীয় চ্যানেলে বসে বলেছিলেন, ধর্ষণের ভিডিও না দেখাতে পারলে আমরা কিন্তু মানছি না ধর্ষণ হয়েছে। হ্যাঁ, সেরকমই হয়তো কেউ বলবেন এখানে বিষয়। হ্যাঁ, যাই হোক, এবার এনসিআরবির তথ্যে আসা যাক। এনসিআরবি তথ্য অনুযায়ী, যদিও এই তথ্যে মানে এই যে তথ্যগুলো সেটাও হিমশৈলের চূড়া মাত্র, কারণ আমরা জানি এই পশ্চিমবঙ্গে যা যা ঘটনা ঘটে তার অধিকাংশ ঘটনা রেজিস্টার হয় না, পুলিশের কাছে গেলেও তারা অভিযোগ নেন না। যদি আপনি শাসক দল না করেন, যদি আপনি সাধারণ মানুষ হন অথবা বিরোধী দল করেন, তাহলেও আপনার অভিযোগ নেওয়া হবে না। আর যদি যিনি অভিযুক্ত, যিনি দোষী, তিনিও যদি শাসক দল করেন তাহলেও অভিযোগ নেওয়া হবে না। সামান্য এক মিনিট, এই ডোমজুড়ে একটা ছোট ঘটনা বলবো। কদিন আগে গাড়ি রাখা নিয়ে একজন অভিনেত্রীকে ধরে মারধর করা হয়, তার এফআইআর পুলিশ নেয়নি, তাকে হাইকোর্টে যেতে হয়েছিল অভিযোগ নেওয়ার জন্য। তো এই এনসিআরবির ডেটা অনুযায়ী পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনা প্রথম, সবচেয়ে বেশি, অ্যাসিড অ্যাটাকের ঘটনা সবচেয়ে বেশি, শিশু পাচারের ঘটনাতেও উল্লেখযোগ্যভাবে সবচেয়ে বেশি। শুধু নারী নির্যাতন নয়, আজকে সাধারণ মানুষের মানে শুধু মায়েরা কাঁদছে তা নয়, বাংলার যুব সমাজও কাঁদছে। তাদের হকের চাকরিটা লুট হয়ে গিয়েছে। আপার প্রাইমারি মিলিয়ে 50,000-এর বেশি চাকরি লুট হয়েছে। আর আজকে শুধু চাকরি নয়, সাধারণ মানুষের মাথার ছাদ, পেটের ভাত আর কর্মসংস্থান সব লুট করেছে তৃণমূল। তার কারণ 10,000 কোটি টাকার রেশন দুর্নীতি। একদিকে কেন্দ্রীয় সরকার 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছেন এবং আগামী 5 বছর দেবেন, আর সেই রেশন, গরিব মানুষের রেশন লুট করছে তৃণমূল। লুট করছে 10,000 কোটি টাকা, যার মধ্যে 2,000 কোটি টাকা দুবাই পাচার হয়ে গেছে। পুরো মন্ত্রিসভা জেলে। কোথাও দেখা যায় এরকম? এটা বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। ধন্যবাদ। ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ সাথী সেনাপতিকে। তার কথায় সাম্প্রতিক ঘটনাবলী যেমন উঠে এসেছে এ রাজ্যে, তার মতে নারী এবং গোটা সমাজে যা চলছে সে সমস্ত বিভিন্ন কথা।
অনুমিতার কথা বললেন, সেই অভিনেত্রী যাকে কোর্টে দ্বারস্থ হতে হয়েছে, তার কারণ যে পুলিশের তদন্ত করার কথা সে পুলিশ বলছেন যার বিরুদ্ধে এই ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে ঘটনার ফুটেজ দিতে হবে যিনি আক্রান্ত তাকে। ভাবুন। সুতরাং খুব সুন্দরভাবে সাথী আমাদের এই সমাজের এই মুহূর্তের অবস্থাটা তুলে ধরেছেন। কিন্তু কি বলবেন, বারবার করে চাকরি প্রার্থীদের কথা বলা হচ্ছে, বারবার করে বলা হচ্ছে এ রাজ্যের যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে সাথী। কিন্তু চাকরি আন্দোলনের অত্যন্ত পরিচিত মুখ, আইএসএফের এবারকার প্রার্থীও ছিলেন তিনি, আমাদের অত্যন্ত প্রিয় মাহি, তাকে আমরা চিনি, যতবার গিয়েছি দেখেছি খোলা আকাশের তলায় তারা বসে আছেন শুকনো মুখ নিয়ে। আমি সেই মাহিকে বলবো তার বক্তব্যের জন্যে। প্রথমেই বাংলা হান্ট এবং আর প্লাসকে ধন্যবাদ জানাবো এইরকম একটা প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্যে। কারণ আজকে পশ্চিমবঙ্গে যে ইস্যুটা নিয়ে আজকে আলোচনাটা চলছে সেই ইস্যুটা খুব প্রাসঙ্গিক। কারণ আমার প্রথম পরিচয় যেটা উনি দিলেন ঋতদা, যে আমি একজন চাকরি প্রার্থী, অর্থাৎ পশ্চিমবঙ্গের যুব সমাজের বা বেকার যুব সমাজের প্রতিনিধি বলতে পারেন। সেই অর্থে দাঁড়িয়ে রাজ্যে কর্মসংস্থান নেই বললেই চলে। শুধুমাত্র এসএসসির ক্ষেত্রে একটা টাইমে রিক্রুটমেন্ট হতো, যেটা আমরা বাম জামানায় দেখেছি বা আগে দেখেছি। কিন্তু এই রাজ্য সরকার আসার পর থেকে আজকে যদি ধর্মতলাটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন ধর্মতলাটা ধর্নাতলায় পরিণত হয়েছে। মাথায় ছাদ নেই, পেটে ভাত নেই, যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে এবং তাদের চাকরিগুলো খোলা বাজারে বিক্রি করেছে রাজ্য সরকার। অর্থাৎ তৃণমূলের মন্ত্রী থেকে আমলা আজ 28 জন এই চাকরি দুর্নীতির দায়ে জেলবন্দি, যেখানে বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে আজও পর্যন্ত রাজ্যের যিনি মন্ত্রী রয়েছেন এবং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি এখনো পর্যন্ত একটা বাক্য পর্যন্ত খরচ করার ওনার সময় হয়নি। কিন্তু অযোগ্য চাকরি প্রার্থী যারা এই তৃণমূলীয় গুন্ডাদের হাতে বা এই তৃণমূলীয় যারা কর্পোরেট সিস্টেমে দুর্নীতি করার প্রচেষ্টা করেছিল বা প্রতিষ্ঠা করেছিল, সেই নেতাদের হাতে যারা টাকা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন, সেই সমস্ত অযোগ্য চাকরি চোরেদের হয়ে মুখ্যমন্ত্রীর সময় আছে এবং তিনি তার হয়ে কথা বলতে প্রস্তুত। কিন্তু নবম দশম একাদশ দ্বাদশ যারা রাস্তায় বসে আছে আজও সমস্ত যোগ্যতা নিয়ে 1160 দিন, আপার প্রাইমারি 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত এখনো পর্যন্ত একজনকেও রিক্রুটমেন্ট করা হয়নি। 2014 সালের পর থেকে প্রাইমারিতে এখনো পর্যন্ত যা রিক্রুটমেন্ট হয়েছে তার 90% খোলা বাজারে বিক্রি হয়েছে। গ্রুপ সি গ্রুপ ডি আজকে আমি তমলুকের নির্বাচনী প্রচারে গিয়ে প্রত্যক্ষভাবে দেখছিলাম যে রাজ্যের সবথেকে বেশি গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি দুর্নীতি হয়েছে মেদিনীপুরে। প্রায় 1760 জন যাদের চাকরি চলে গেছে তারা মেদিনীপুরের বাসিন্দা। এই জায়গায় দাঁড়িয়ে আমি রাজনৈতিকভাবে বলতে চাইব এবং চাকরি প্রার্থী হিসাবে যে এই খোলা বাজারে যে কর্মসংস্থান বা চাকরিগুলো বিক্রি হয়েছে, যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে আওয়াজ তোলার মতো কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নেই। কারণ তারা রাজনৈতিক তরজাতে ব্যস্ত, তাদের মসনদ বা গদি দখলের লড়াইয়ে তারা ব্যস্ত। কিন্তু যোগ্য চাকরি প্রার্থী যারা রাস্তায় বসে আছে, যারা এখনো পর্যন্ত কর্মসংস্থানের অভাবে ভিন্ন রাজ্যে তাদেরকে পরিযায়ী শ্রমিক হিসাবে যেতে হচ্ছে, তাদের হয়ে আওয়াজ তোলার মতো রাজনৈতিক দলগুলো সময় খুব কম। আজকে দেখছিলাম তমলুকে গিয়ে যে সেখানকার যুব সমাজ, এক শ্রেণীর যুব সমাজ, তারা কিন্তু সব পরিযায়ী। ম্যাক্সিমাম পরিবারে একজন দুজন যারা এখনো পর্যন্ত বাইরে কাজের সঙ্গে যুক্ত। আজকে দাঁড়িয়ে দেখছি যে কোনোদিন এই 2011 সালের পর থেকে আজ 2024 সাল পর্যন্ত
রাজ্যের মুখ্যমন্ত্রীকে কখনো আমরা দেখিনি। ওনাকে দেখেছি মেলা খেলার অনেক উদ্বোধন তিনি করেছেন, কিন্তু আজ পর্যন্ত ওনাকে দেখিনি আমরা যে কোথাও শিল্পমন্ত্রীকে পাশে দাঁড় করিয়ে, শিক্ষামন্ত্রীকে পাশে দাঁড় করিয়ে, উদ্যোগপতিদেরকে দাঁড় করিয়ে কোনো শিল্পের উদ্বোধন করেছে। তাহলে কর্মসংস্থান রাজ্যে হবে তো হবে কোথা থেকে? আজকে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছে। একটু আগে বলছিলেন যে যোগ্য যারা রাস্তায় বসে আছে তাদের জন্যে এই রাজ্য সরকারের ন্যূনতম দায়িত্ব নেই। তাই যুব সমাজকে জাগ্রত হওয়া আজকে প্রয়োজন। আজকে আমার ব্যক্তিগতভাবে রাজনৈতিক ময়দানে আসার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু কোথাও একটা জায়গায় গিয়ে রাজনৈতিকভাবেও প্রতিবাদ করাটা দরকার ছিল, তাই রাজনৈতিক ময়দানে আসা। আর আজকে আমার একজনকে বিশেষ কিছু বলার, যিনি তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন, তিনি নির্বাচনী প্রচারে এই তমলুক কেন্দ্রে গিয়ে দেখছিলাম তিনি একজন প্রচারক হিসাবে সেখানে গিয়ে ধর্মকে ইস্যু করে রাজনীতিকরণ একটা প্রচেষ্টা চলছিল। দেবাংশু দেবের অংশ, আল্লাহর অংশ বা ইত্যাদি ইত্যাদি। তিনি হয়তো ক্ষমা চেয়েছেন, কিন্তু আমাদের বলার উদ্দেশ্য রাজনৈতিকভাবে যে এইভাবে কোনো ধর্মকে বা কোনো ধর্মগ্রন্থকে, তিনি হয়তো এই কালচারটা পেয়েছেন ওনার মুখ্যমন্ত্রীর কাছে, কারণ উনি গীতা, কোরআন সমস্ত ধর্মগ্রন্থের থেকে ওনার উন্নয়ন নাকি সবার উপরে। অনুরূপভাবে তিনি হয়তো তার যার প্রচারে গেছিলেন তার হয়ে তিনি বলার চেষ্টা করেছেন, কিন্তু আমাদের বলার উদ্দেশ্য এটা নয়। বলার উদ্দেশ্য পশ্চিমবঙ্গের শিক্ষিত যুব সমাজ আজকে সার্বিকভাবে বঞ্চিত, ভুলুণ্ঠিত তাদের স্বপ্নগুলো। আমার নিজের বন্ধু কয়েকদিন আগে আপনারা টিভি চ্যানেলে দেখিয়েছেন যে স্ট্রোক হয়ে মারা গেছেন, যিনি 2017 সাল থেকে 24 সাল পর্যন্ত এই চাকরি প্রার্থী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। আগের দিন রাত্রে কথা হচ্ছিল, দাদা চা পান নিতে পারছি না, জীবন যন্ত্রণায় কেঁদে উঠছিল বুকটা। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো আজকে এই মঞ্চ থেকে, আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। নমস্কার। ধন্যবাদ মহিউদ্দিন আহমেদ, মাহি হিসেবে যাকে আমরা চিনি। তিনি কিছুদিন আগেই তমলুক কেন্দ্রে আইএসএফের প্রার্থী ছিলেন। যত না তাকে ভোট প্রার্থী মনে হয়েছে, তার থেকে অনেক বেশি মনে হয়েছে তিনি চাকরি প্রার্থীদের প্রতিনিধি। এটাই হয়তো যুব সমাজের এই মুহূর্তে গোটা বাংলার মুখ এই মাহিরাই। মানুষ কাজ চায়, খাদ্য, কাজ, পানীয়, সম্মান, স্বাস্থ্যের জন্যই তো মানুষ যুগে যুগে বিপ্লব দেখেছে। এবার এমন একজনকে ডেকে নেব যার কোনো রাজনীতির রং নেই, যিনি অত্যন্ত মেধাবী ছাত্র। উচ্চ মাধ্যমিকে তিনি 14তম স্থান নিয়েছেন। আমি ডেকে নেব প্রীতম মণ্ডলকে। প্রীতমের কাছ থেকে জানতে চাইব যে কি মনে করেন তিনি, সত্যি কি লুটছে খাদ্য, লুটছে নারীর সম্মান, লুটছে হকের কাজ, এরপরেও কি চুপ থাকবে আমাদের যুব সমাজ? নমস্কার, আমি প্রীতম মণ্ডল। যিনি যেমন সঞ্চালক যিনি বললেন যে আমার কোনো রাজনৈতিক রং নেই, সত্যিই আমার কোনো রাজনীতির রং নেই, কিন্তু আমার একটা বিশেষ পরিচয় আছে। আমি সন্দেশখালী থেকে উঠে আসি। কিছুদিন ধরে দেখছেন যে সন্দেশখালীর কথা, সন্দেশখালীর ভাষা সবাই শুনছে, সবাই বুঝছে। আমার র্যাঙ্ক পশ্চিমবঙ্গে 14, এমন বিশেষ কিছু র্যাঙ্ক নয়। আমার মতন অনেকেই আছে যে যারা এমন র্যাঙ্ক করেছে। তবে আমার একটা ইতিহাস আছে, একটু ফ্ল্যাশব্যাকে যাই। আমি 2019 সালে আমি সন্দেশখালীতেই থাকতাম। ওখানে হাটগাছি একটা স্কুল আছে, ওখানেই আমি পড়াশোনা করতাম। আমার বাবা নিজের জীবনের প্রথম 10 বছর আরএসএস করেছেন, তারপরের 10 বছর বিশ্ব হিন্দু পরিষদ করেছেন। তপন ঘোষ যিনি ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি, ওনার খুব কাছের লোক ছিলেন। পরের 4 বছর ভারতীয় জনতা পার্টি করে। তো আমাদের জীবন যেমন ছন্দবদ্ধ জীবন চলে, শহর সম্বন্ধে এত, দুনিয়া সম্বন্ধে এত বিশেষ কিছু ধারণা নেই। একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসি, বিশেষ কোনো চাওয়া পাওয়াও কিছু ছিল না। আমার বাবা সমর্থক ছিল, বাবার নিজের রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতো, মা নিজের গৃহস্থের কাজ নিয়ে, আর আমি থাকতাম আমার পড়াশুনোর জগৎ নিয়ে। 2019 লোকসভা ভোট শেষ হয়েছে আমাদের বুথ থেকে, কারণ আমার বাবা ওখানকার এসসি মোর্চার প্রেসিডেন্ট ছিলেন। তো আমাদের মণ্ডল থেকে টোটালি বিজেপি লিড পেয়েছে। তো প্রথম অনেক দিন থেকে হুমকি আসছে যে তোমার ব্যবস্থা করব, তোমার সঙ্গে দেখা যাবে।
তো আমরা সব কিছু উপেক্ষা করে চাপের মধ্যে বেঁচে যাই যে ঠিক আছে, যা হবে শান্তিপূর্ণ উপায় মিটিয়ে নিয়ে গেলেই হলো। আমি ছোট ছিলাম, রাজনীতি সম্বন্ধে বুঝতাম না, নিজের পড়াশোনা করতাম, নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকতাম। হঠাৎ করে জামাই ষষ্ঠীর দিন বাবা, আমরা সবাই মামার বাড়িতে আছি, হঠাৎ করে ডাক আসলো বাবার কাছে যে তুমি বাড়িতে এসো। বাবা আসলো। হঠাৎ করে বাবা চলে আসার পরে শুনতে পাই যে গণ্ডগোল হচ্ছে আমাদের ওখানে। তার খানিকক্ষণ পর থেকে কিছু ফোন আসতে থাকে আমার কাছে, দেখলাম বাবাই ফোন করছে। তখন বলছে যে আমাকে শাহজাহান শেখের বাহিনীরা সবাই ঘিরে নিয়েছে, হয়তো আজকে আমি আর ফিরবো না, কিন্তু এইটুকু খেয়াল রাখিস যে মা, ভাই বোন আর নিজেদের আমার সংগঠনের ছেলেদের খেয়াল রাখিস, ওরা তোকে বাঁচিয়ে রাখবে। তারপর অনেকটা সময় কেটে গেছে। সেদিনের মাননীয় মুখ্যমন্ত্রী আমার বাবার সম্বন্ধে অনেক কমেন্ট করেছিল যে আমরা নিজেরা মারা গেছি, নিজেরা গুলি করেছে, শাহজাহান শেখ তো ছিলই না, কেউ কিছুই করেনি ওখানে। আর ওখানকার যুব সম্প্রদায় মানে তো ওরা মদ খায় আর রাজনীতি করে, এর বেশি ওদের কোনো যোগ্যতাই নেই। সেদিন বুকে লেগেছিল যে এর উত্তরটা একদিন জায়গা দেবো। ইচ্ছা ছিল, মা কোর্টে লড়েছে, এখন মা রাজনীতি করে, আমাদেরকে বাঁচানোর জন্য প্রথমে রহরামকৃষ্ণ মিশনে দেয়, মাথার ওপরে চাপ ছিল, কোনো রকমে নিজের মাধ্যমিক রেজাল্টটা করি, উচ্চ মাধ্যমিক আসে। উচ্চ মাধ্যমিকে লক্ষ্য ছিল যে যেভাবেই হোক অন্তত সন্দেশখালীর মুখ হয়ে উঠে দাঁড়াবো, আমার ছেলেদেরকে স্বনির্ভর করতে হবে। কারণ রাজনীতি যে যাই বলুক, আমার পরিবার তার পরিবার, আমি এইটুকু জানি যে রাজনীতিতে সবাই সবার প্রতিদ্বন্দ্বী, কেউ কখনো কারোর সিট ছাড়তে চায় না, কিন্তু যেখানটার থেকে সবাই পিছিয়ে যায় সেই আমাদের সমাজটাই। তাই রেজাল্ট করলাম, সবাই খুশি হলো। এরপরে অনেক জল ঘোলা হচ্ছে সন্দেশখালী নিয়ে, কিন্তু কথাটা হচ্ছে আমাদের যুব সম্প্রদায়, এদের কি হবে? সন্দেশখালীর যে ছেলেগুলো, ওরা হয়তো মাধ্যমিক পাশ করে রাজনীতির হয়ে রঙে নিজেকে রাঙাতে হবে। যদি ভালো থাকতে চাও তাহলে চলে যেতে হবে তামিলনাড়ুর কোনো কলে। আমি জানতে চাই এদের ভবিষ্যৎ কী। আমি জানতে চাই যে যারা শিক্ষক নিয়োগের জন্য বসে আছে, এই দাদা দিদিরা, তারা তো আমাদের ওখানটার থেকেই যারা পড়াশুনো করেছে। কারণ আপনি জানেন না যে আমাদের ওটা কৃষি প্রধান অঞ্চল, আমাদের এমন কিছু আয় ইনকাম নেই, তো নিজেদেরকে উঠে আসতে হয় সেই শহরের বুকে, কষ্টে নিজেদের যুদ্ধের মাধ্যমে যোগ্যতা অর্জন করতে হয়। কিন্তু যখন এই রাস্তায় বসে আছে, পরবর্তী প্রজন্ম আমরা কি শিখবো? যে আমাদের দাদা দিদিরা রাস্তায় বসে আছে, আমাদের ভবিষ্যৎও তাই। তাহলে আর কি আমাদের দাদা ভাই বোনেরা উঠে আসবে? আমি তাদের জন্য লক্ষ্য ঠিক করতে চাই। পশ্চিমবঙ্গের আপাত দৃষ্টিতে যদি আপনি দেখতে চান যে অর্থনীতির দিক থেকে আমি একটু যদি বলি যে 3টে সেক্টর আছে, প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। প্রাইমারি হচ্ছে কৃষি, সেকেন্ডারি ইন্ডাস্ট্রি আর টার্সিয়ারি হচ্ছে সেবাগত ক্ষেত্রে। সেবাগত ক্ষেত্রে শিক্ষা বা ডাক্তার এইগুলো আসে, কিন্তু আমাদের দাদা দিদিরা আপনি যদি দেখেন যে তারা রাস্তায় বসে আছে, সেবা এখানে অচল। আর রইল কথা শিল্পের, তা শিল্পের তো কোনো মানে চিহ্ন মাত্রই নেই। সুতরাং যুব সম্প্রদায় কী করবে? যুব সম্প্রদায় পশ্চিমবঙ্গে লক্ষ্যহীন। আমার সোনার বাংলায় আজ আমার নিজের যুব সম্প্রদায়, স্বামীজি বলেছিলেন যে 100 জন যদি যোগ্য যুব আমি পেয়ে যাই, আমি ভারত সারা দেশ কাঁপিয়ে দেব। সত্যি বলছি, আর যুব সম্প্রদায় অন্ধকারের মধ্যে আছে, জানি না কি হবে। তবে কোনো রাজনীতির সম্বন্ধে আমি বলতে চাই না, শুধু নিজের ব্যক্তিগত ইচ্ছা বলতে চাই যে আমি আমার নিজের সামর্থ্যে ওখানে ITI খোলার জন্যে চেষ্টা করছি। আপনাদেরকেও জানালাম যে কেউ যদি কারোর না হয়, তবু আমি অন্তত আমার যুব সম্প্রদায়ের জন্যে, আমার সন্দেশখালীর জন্য আমি লড়বো। আপনারা আশীর্বাদ করবেন, এইটুকুই। আর আমি বলবো যে যেখানেই থাকুন, যে রং যাই লাগান, শুধু বলবো যে আমাদের দাদা দিদিদের দিকে অন্তত তাকান, কারণ ওরাও যোগ্য, ওদের সঙ্গেও যেন ন্যায় আসে, আর সমাজ এবং দেশের বুকে যেন আমাদের সম্মান, বাংলার সম্মান সমানভাবে প্রতিষ্ঠিত হয়। নমস্কার। 2019 সালে জামাই ষষ্ঠীর দিনে বাবাকে হারিয়েছেন অভিযোগ শেখ শাহজাহানের বাহিনী। শেখ শাহজাহান এই খুনের জন্য দায়ী। আমি ব্যক্তিগতভাবে শেখ শাহজাহানের কাছে কৃতজ্ঞ। তার কারণ, সাধারণ ক্ষেত্রে দেখা যায় বাড়িতে এ বয়সী ছেলে থাকলে বাবাকে হত্যা করার পর ছেলেকেও হত্যা করা হয়। কারণ একটা খুব বড় কথা চালু আছে, সাপকে শুধু মারলেই হবে না, আধমরা করলেই হবে না, পুরো মারতে হবে, নির্বংশ করতে হবে। আমি সত্যি তাদের কাছে আমি কৃতজ্ঞ যে প্রীতমের তাহলে উচ্চ মাধ্যমিকে 14তম স্থানই অধিকার করা হতো না, তাকে যে বাঁচিয়ে রেখেছে, এর জন্য আমি সত্যি কৃতজ্ঞ, যদি অভিযোগ সত্যি হয়। এবার আমি ডেকে নেব অনুভবকে, অনুভব মাইতি। আমরা তার গান শুনেছি ইউটিউবে, তিনি অত্যন্ত চেনা পরিচিত মুখ এবং অবশ্যই বামপন্থী। অনুভব মাইতি। প্রীতমের এমন একটা বক্তব্য শোনার পরে মনটা কেমন ভারী হয়ে গেল, তাই
আমি জানি না আমি কতটা কিভাবে বলতে পারবো, আমার গলাও শুকিয়ে যাচ্ছে। এবং ধন্যবাদ বাংলা হান্টকে, ধন্যবাদ R+কে। আমরা এমন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে ভীষণ রকম অ্যালার্মিং একটা সময়, এবং এরকম একটা সময় যে এরকম একটা টপিক ওনারা বেছে নিয়েছেন তার জন্য ধন্যবাদ। তবে টপিকে আপনারা যে স্টেটমেন্টটা, যে ট্যাগলাইনটা দিয়েছেন যে লুটছে খাদ্য, লুটছে নারীর সম্মান, লুটছে হকের কাজ, এরপরেও কি চুপ থাকবে বাংলার যুব সমাজ? আমি R+কে, আমি বাংলা হান্টকে জিজ্ঞেস করতে চাই, আপনারা বাংলার যুব সমাজ বলতে যদি শুধু দেবাংশু কিংবা রাজন্যা হালদারকে মনে করেন তাহলে কিন্তু আপনাদের স্টেটমেন্টটা ঠিক, বাংলার যুব সমাজ চুপ করে আছে। আর আপনারা যুব সমাজ বলতে যদি মনে করেন প্রীতম কিংবা যে মানুষগুলো প্রায় 1200 দিন ধরে ধর্মতলায় বসে আছে, যে আনিস খান আজকে প্রতিবাদ করতে গিয়ে মারা গেছে, যে অনুভব মাইতি আজকে প্যারোডি করতে গিয়ে তৃণমূলের অনেক কর্মীদের কাছ থেকে হুমকি পায়, খুন হওয়ার, আমার পরিবারের ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন নেওয়া, এদেরকে যদি আপনি যুব সমাজ মানেন তাহলে কিন্তু আপনাদের এটা মানতে হবে যুব সমাজ কিন্তু চুপ করে নেই, তারা সবসময় আন্দোলনের পথে ছিল, ইতিহাসেও ছিল এবং আগামীতেও থাকবে। এবং এই আমাদের টপিকে 3টে শব্দ আছে, খাদ্য, নারীর সম্মান আর হকের কাজ। আমি 3টাতে একটা একটা করে আসবো। দেখুন, চুরি করা যদি একটা আর্ট হয় তাহলে মমতা ব্যানার্জি একজন আর্টিস্ট, মানে এটাকে নতুন করে ব্যাখ্যা করার আর কোনো জায়গা নেই, এটা আপনারা প্রত্যেকেই জানেন। আমাদের পশ্চিমবঙ্গে 3টে বেসিক জিনিসকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে এসেছি, খাদ্য, শিক্ষা, বাসস্থান এবং স্বাস্থ্য কিছুটা আছে। এবং আমাদের পশ্চিমবঙ্গে এই খাদ্য এবং শিক্ষা, এই দুটো যে জায়গার যে মন্ত্রী, যেটা খুব একটা বড় জায়গা, তারা দুজনেই কিন্তু আজকে জেলে বসে আছেন। মানে একটা রাজ্যকে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যে আমাদের বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার, বেসিক যে খাদ্য শিক্ষা দরকার, তারাই সেই মন্ত্রীগুলোই জেলে বসে আছে। দেখুন, অনেক মন্ত্রীরা আছে যারা শপিং মল তৈরি করেন, যারা লাইট লাগাচ্ছেন, সেগুলো আমাদের দরকার, কিন্তু যে বেসিক ইনফ্রাস্ট্রাকচারগুলো মানুষের কাছে পৌঁছে যাওয়া দরকার ছিল সেগুলো কিন্তু মমতা ব্যানার্জি দিতে পারেননি। এবং আমার পরের কথা দেখুন, যেভাবে রাজ্যে আমাদের বিপিএল যে আমাদের রাজ্যে এত সংখ্যক মানুষ আছেন, যেখানে মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়াটাই আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জের, সেখানে খাদ্যমন্ত্রী নিজেই রেশন চুরি করে জেলে আজকে ঢুকে গেছেন। এবং আমার এই জায়গা থেকে মনে করি যে আমার এটা বিশ্বাস যে একটা মানুষকে এতদিন ধরে আপনি ক্ষুধার্ত রাখুন, এতদিন ধরে ক্ষুধার্ত রাখুন, যখন সে খিদায় ছটফট করবে তাকে একটু ভাত আর ডাল দিলেই সে খুশি হয়ে যাবে। মমতা ব্যানার্জি এই স্ট্র্যাটেজিটাই আজকে এত বছর ধরে ইউজ করে আসছেন, এই যে ভাতার রাজনীতি করে আসছেন। দেখুন, মমতা ব্যানার্জি ভাতা দিচ্ছে, তাতে কিন্তু আমরা কেউ ওখানে অসম্মান করছি না, তাতে মানে একটা পশ্চিমবঙ্গে ভাতা দেওয়ার যদি কোনো সঠিক জায়গা থাকে উনি ভাতা দিন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই ভাতার ভিত্তি করে যে একটা রাজ্যকে চালানো হচ্ছে দিনের পর দিন, ভোটের রাজনীতি, সেখান থেকে কিন্তু দেখলে কোথাও না কোথাও আমাদের খারাপ লাগে। এবং পরের যে কথা, যে আমরা মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলি, দেখুন, মহিলাদের সুরক্ষা দুভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস করতে পারি, কিছু পলিসি ইস্যুস করতে পারি, এভাবে মহিলাদের সুরক্ষা দেওয়া যায়। এবং স্বাতি বললই যে বিভিন্ন মহিলা, আজকে পশ্চিমবঙ্গের মহিলারা কোন জায়গায় আছেন, আমি আর সেই জিনিসটাকে আবার নতুন করে রিপিট করছি না, আমি কিছু বেসিক জায়গা বলছি। দেখুন, অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস, পলিসি চেঞ্জেস, এর সাথে সাথে আরও একটা জিনিস আছে, মানুষের মেন্টালিটি কীভাবে চেঞ্জ করা যায়। আমরা ছোটোবেলা, আমরা একটা তো প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে আমরা বড় হয়েছি, আমরা ছোটোবেলা, আমি নিজেই, আমি এটা স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই, আমি নিজেই অনেক সময় অনেক রকম সেক্সিস্ট মন্তব্য করতাম ছোটোবেলা, যেগুলো না বুঝেই করতাম। এবং দিনের পর দিন মানুষ তো পরিবর্তনশীল, আস্তে আস্তে বুঝতে শেখে। যখন আমি আস্তে আস্তে বুঝতে শিখলাম যে পিছন ঘুরে যখন তাকাই, ওই কথাগুলো একটা সেক্সিস্ট মন্তব্য ছিল, ওটা আমার করা উচিত হয়নি, এবং নিজেকে নতুনভাবে গড়ে তুলি। ধরুন একটা কথা, যে এখন আমরা প্রতিনিয়ত বলি যে আমি কি হাতে চুড়ি পরে বসে আছি, এরকম টাইপের কিছু মন্তব্য আমরা করি। সেই জায়গা থেকে আমরা যখন আস্তে আস্তে সামনে এগাচ্ছি, আমরা বুঝতে পারছি ওই জিনিসটা, ওই স্টেটমেন্টটা কতটা ভুল। তো এই স্টেটমেন্টটাকে যদি আমরা মাথায় বারবার ঘুরাই, এবং এই চেঞ্জেসটা কারা করবে? যারা পলিসি মেক করে, যারা আইনসভায় গিয়ে মহিলাদের সেফটির জন্য আইন তৈরি করেন। আপনি ভাবুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতা, তিনি শ্রীরামপুরের মাটিতে দাঁড়িয়ে দীপশিতাদিকে বলছেন যে ওই মহিলা এখনও কেন বিবাহিত নন, মানে একটা মহিলা কেন বিয়ে করছে না, তার উত্তর কল্যাণবাবুকে দিতে হবে। কল্যাণবাবু, আপনাকে আমি প্রশ্ন করতে চাই, এটাকে ব্যক্তিগত পরিসরে নেবেন না, আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 69 বছর বয়স অবধি কেন বিয়ে করেননি, সেই প্রশ্নটা আপনি একবার গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে করার সাহস দেখাতে পারবেন? দেখুন, নির্ভয়া কাণ্ডে যে রেপিস্ট ছিল, তার একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল ছোট্ট, এবং সেই ইন্টারভিউতে তার মানসিকতা বোঝার জন্য তাকে জিজ্ঞেস করা হয়েছিল কিছু প্রশ্ন, এবং সেখানে তিনি উত্তর দিয়েছিলেন যে মহিলাদের রেপ করলে মহিলারা
ওটাকে এনজয় করতে শিখুক। ওর মানে ওর কাছে যদি প্রতিবাদ করার কোনো জায়গা না থাকে সেটাকে সে এনজয় করুক। আমি কথাটা এই কারণে বললাম, এই একই স্টেটমেন্ট আমাদের পশ্চিমবঙ্গের একজন সাংসদ দেব 2014 সালে ঠিক একই কথা বলেছিল, যে রেপ এমন একটা জিনিস, হয় মহিলারা এনজয় করতে পারে, নয় চিৎকার করতে পারে। দেখুন, একটা রেপিস্টের মন্তব্য আর পশ্চিমবঙ্গ থেকে একজন সাংসদ, একজন এত বড় অভিনেতা, তার মন্তব্য ঠিক মিলে যাচ্ছে। তাই এরাও আবার গিয়ে মহিলাদের জন্য আইনসভায় গিয়ে মানে আইন তৈরি করেন এবং মহিলাদের সুরক্ষার কথা বলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সন্দেশখালী সে শেখ শাহজাহান, বারবার এতবার রিপিট হচ্ছে ওই নামটা, ওই জায়গাটা, তাকে বিধানসভায় দাঁড়িয়ে মানে নিজের সন্তানের মতো যেন নিজের আঁচলে আগলে রেখে বলছেন শেখ শাহজাহান কী এমন করেছিল, তার বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত করছে। এই পশ্চিমবঙ্গে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় একই জিনিস বলছেন, স্বাতী যেটা মিস করে গেল, স্বাতী যেটা বলতে পারলো না, নরেন্দ্র মোদী কিন্তু ইন্ডিয়ায় দাঁড়িয়ে মানে পুরো ভারতবর্ষের ক্ষেত্রে প্রজ্জ্বল রেভান্না বলে একজন ব্যক্তি আছেন, যিনি 2900খানা রেপ কেস এবং ভিডিও সামনে আসার পরেও তাকে টিকিট দিয়েছেন। এবং এই প্রধানমন্ত্রী এমন একজন যিনি ব্রিজভূষণ সিংয়ের ছেলেকে এত বড় একটা অপরাধ করেছিল। দেখুন, আমরা ছোটোবেলায় একটা জিনিস জানতাম যে বাবা মারা পাপ করলে ছেলেরা তার ফল ভোগ করে। ব্রিজভূষণ সিং এমন একজন মানুষ, তিনি এমন পাপ করলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ছেলেকে ওখানকার টিকিট দিয়ে ওনাকে পুরস্কৃত করলেন। তাই এই জিনিসটাকে আমরা পুরো ভারতবর্ষের ক্ষেত্রে যদি দেখি, সামনে এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে, এছাড়া আমার মনে হয় কোনো উপায় নেই। এবং আমার 100% বিশ্বাস বাংলার যুব সমাজ জেগে আছে এবং তারা প্রতিবাদ করছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অনুভবকে। অনুভব যে কথা বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা, স্বয়ং রুশোও বলেছেন, কেউ যদি স্বীকার করতে পারে যে ছোটবেলা থেকে যে মানসিকতায় যে ভাষা ব্যবহার করেছে, সে যদি বড় হয়ে বুঝতে পারে যে আমি কি ভুল করছি, তাহলে এটাই বোধহয় শিক্ষা, এটাই বোধহয় সমাজ, এটাই বোধহয় যুব সমাজের সংবেদনশীলতা। অনুভব অনেকগুলো প্রশ্ন তুলেছে, সে প্রশ্নগুলোর উত্তর নিয়ে নিশ্চয়ই আমাদের আলোচনা হবে। এবার আমি ডেকে নেব তৃণমূল কংগ্রেসের, তৃণমূল ছাত্রের অন্যতম মুখ, টিএমসিপির অন্যতম মুখ রাজন্না হালদারকে। রাজন্নার অনেক উত্তর দিতে হবে, কারণ প্রত্যেক বক্তাই যেভাবে শাসককে বিদ্ধ করেছে এবং অবশ্যই রাজন্নার নির্বাচন প্রচার নিয়ে কথা উঠেছে, আশা করি এবার রাজন্নাই বলবে, উত্তর দেবে। রাজন্না হালদার। প্রথমেই বলি যে আমি কিন্তু চিরকুট ছাড়া এসেছি, এখানে দাঁড়িয়েছি চিরকুট ছাড়া। অসংখ্য ধন্যবাদ বাংলা হান্টকে, অসংখ্য ধন্যবাদ R+কে, যৌথ শুভেচ্ছা, যৌথ অভিনন্দন, যৌথ ধন্যবাদ এত সুন্দর একটি বক্তব্যের অনুষ্ঠান আয়োজন করার জন্য। শাসক দল মানেই তো অবশ্যই অনেক দায়িত্ব থাকে, শাসক দল মানেই অনেক উত্তর দিতে হয় আমাদেরকে, এবং সেটা স্বাভাবিক, সেই নিয়ে কোনো দ্বিমত আমার নেই। অবশ্যই দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে সব উত্তর দেব। কিন্তু প্রথমেই বলি যে আমার আজকে খুব গর্ববোধ হচ্ছে, বিশেষ করে R+ এবং বাংলা হান্টকে ধন্যবাদ জ্ঞাপন করতে ইচ্ছা করছে যে প্রীতম ভাই প্রীতমকে আজকে এই মঞ্চে নিয়ে এসেছেন। এটা আমি বারবার বিভিন্ন সভায় গিয়ে বলেছি যে সন্দেশখালী নিয়ে এত কথা, সন্দেশখালী নিয়ে এত বক্তব্য যখন ন্যাশনাল মিডিয়ায় বারবার প্রচারিত হয়েছে, তখন কোথাও এটা দেখানো হয়নি যে সন্দেশখালীর মাটির ছেলেরা, মাটির মেয়েরা, তারা এই উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পরীক্ষা এত ভালো রেজাল্ট করেছে। প্রথমেই অভিনন্দন প্রীতম, অসংখ্য শুভেচ্ছা। প্রীতমের মাও রয়েছেন, আপনাকেও অসংখ্য শুভেচ্ছা, আমার নমস্কার, প্রণাম নেবেন। প্রীতম যে কথাগুলো বলেছে সেই কথা সত্যি মর্মাহত। আমি শাসক দল বলে বিদ্ধ করা সেরকম উদ্দেশ্যেও বলেনি, কিন্তু ওর সঙ্গে যা ঘটেছে ও সেটা বলেছে। এরকম অনেক ঘটনার সাক্ষী, শিকার আমার পরিবারও, তাই আজকে ওর এই দুঃখটা ভাগ করে নিতে আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছে আমিও সমব্যথী ওর সঙ্গে। সত্যি আমি মর্মাহত প্রীতম, মন থেকে বলছি, সামনে কাকিমাও রয়েছেন, মন থেকে বলছি আমি মর্মাহত। কিন্তু যুব সমাজ তো আমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ কাণ্ডারিটা আমরাই, ছাত্র যুবরাই সবসময় কাণ্ডারি থাকে। দেখবেন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ছাত্র যুবদের মানে অগ্রণী একটা ভূমিকা থাকে। অনুভব বললেন যে যদি যুব সমাজ বলতে রাজন্না দেবাংশুকে বোঝানো হয় তাহলে তারা নিশ্চুপ। আমার তো মনে হয় বিগত 1.5 মাসে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর থেকে সবথেকে বেশি ভোকাল ফর লোকাল, ফর স্টেট, বৃহত্তর পরিপ্রেক্ষিতে ফর নেশন এই ছাত্র যুবরাই হয়েছে, তার মধ্যে রাজন্না দেবাংশুরাও ছিল। অবশ্যই
আমার সহযোদ্ধারাও ছিলেন, তারা অন্যান্য দলের হতে পারেন, মাহি অন্যান্য দলের হতে পারেন, স্বাতি অন্যান্য দলের হতে পারেন, অনুভব অন্যান্য দলের হতে পারেন, কিন্তু তারাও ছিলেন। কিন্তু কাউকে এভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করে যদি এটা বলা হয় যে সে নিশ্চুপ ছিল, তাহলে সেটা ভুল। সেই শিক্ষায় আমার দল আমাকে শিক্ষিত করেনি, সেই সৌজন্যটুকু আমার রয়েছে। সেই সৌজন্যটুকু রয়েছে বলেই হয়তো আজকে আমার 79 বছর বা 69 বছরের মুখ্যমন্ত্রী কেন বিবাহিত নন, তার উত্তর আমি কিছু বলবো না, কারণ তার উত্তর সাধারণ মানুষ জবাব দেবেন। তবে হ্যাঁ, এই যে কথাটা স্বাতি প্রথমে তুলে ধরলেন যে রিমাল আসছে, অথচ আমাদের তৃণমূল নেতৃত্বদের নাকি প্রাণে মুখে হাসি, উৎফুল্ল, উচ্ছ্বাস। আমফানের সময়টা আমি মনে করিয়ে দিই, অনেকেই অনেক কথা বলবেন, কিন্তু সাধারণ মানুষ উত্তর দিয়েছেন। তারপরে আমফানের পর বিধানসভা ভোট গেছে, কাউন্সিলর ইলেকশন গেছে, পঞ্চায়েত ভোট গেছে, লোকসভা ভোট এসেছে, সাধারণ মানুষ উত্তর দিয়েছে, আবারও সাধারণ মানুষ উত্তর দেবেন। কিন্তু আমরা 56 ইঞ্চির ছাতির কাছ থেকে অহংকার দম্ভে শুধুমাত্র মিত্র আত্মনির্ভর বানো শুনেছি। শুধু শুনেছি যে ওই রাত্রির 8টা নাগাদ একটা স্ক্রিনের সময় করোনায় চলে আসতেন আর বলতেন মিত্র আত্মনির্ভর বানো। কিন্তু আত্মনির্ভরতার জন্য কি প্রয়োজন? আমি এক্ষুনি বললে বলবে ভাতা দিয়ে একটা রাজ্য চলতে পারে না। আরে ভাতাটা তাও দিচ্ছে, ভাতাটা তাও দিচ্ছে। চাকরির প্রসঙ্গে আসবো আমি, ভাতাটা তাও দিচ্ছে। 1200 টাকা গ্যাসের দাম একজনও। স্বাতির তো দল, স্বাতি বলবে না, আশাবাদী। অনুভব বললেন না, যুব সমাজ তিনি নাকি এগিয়ে নিয়ে যাবেন, রাজনা নাকি নিশ্চুপ, দেবাংশু নাকি নিশ্চুপ, বললেন না। 1200 টাকা গ্যাসের দাম, 75,000 পেরিয়ে গেছে সোনার দাম, 100 টাকা পেরিয়ে গেছে পেট্রোলের দাম, মাহি বললেন না। আমি অবাক হলাম এই জায়গায় দাঁড়িয়ে যে মাহি আজকে এই বিষয়গুলি তুলে ধরলেন না, চাকরি দুর্নীতির কথা তুলে ধরলেন। আমি আসবো, ডেফিনেটলি আসবো। কোথাও না কোথাও গিয়ে মনে হয় না যে মাহিদের দল কিংবা স্বাতিদের দল, আমি ব্যক্তি আক্রমণ করছি না, ওরা আমার সহযোদ্ধা, কিন্তু তাদের দল কোথাও না কোথাও গিয়ে তলায় তলায় আন্ডার দ্য টেবিল কোনো সেটিং করে নিয়েছে? প্রশ্ন আসতেই পারে এবং আসবেও। পরবর্তী প্রসঙ্গ, নারী সম্ভ্রম, নারী সুরক্ষা। নারী সুরক্ষা এনসিআরবি রিপোর্ট দিয়েছিল সব থেকে সেফেস্ট সিটি কলকাতা, সব থেকে সেফেস্ট স্টেট। নারী সুরক্ষা, নারী সম্ভ্রম। আমি যদি এখন উন্নাও, হাথরাস, মণিপুর বলি, মহিলা কমিশন সেখানে যান না। উন্নাও, হাথরাস, মণিপুরে গণধর্ষণের পর আমার বোনকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়, মহিলা কমিশন যায় না। আমি একটু বেশি সময় নেব, শাসক দল তো অনেক উত্তর দিতে হবে। কিন্তু আজকে সন্দেশখালীর বুকে জাতীয় মহিলা কমিশন ছুটে আসে কেন? পশ্চিমবঙ্গ বলে। উন্নাও, হাথরাস, সেখানে নারী সম্ভ্রম গেলে সেটা সম্ভ্রম জামা নয়। শেখ শাহজাহান যদি ভুল করেন 100 বার ভুল করেছেন। প্রীতম ভাই যেটা বললো, যদি ভুল হয় 100 বার ভুল। আমি দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলছি ভুল। ভুলকে ভুল বলতে শিক্ষা দিয়েছে আমার দল। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে স্টিং অপারেশনের ভিডিও ইউটিউবে আমরা দেখছি, যে কথোপকথন আমরা সন্দেশখালিয়া নিয়ে শুনছি, গতকাল, গত পরশু সিরিয়া পারভিন, বিজেপির নেতৃত্ব, তিনি এসে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে। আমার পাশে মঞ্চে দাঁড়িয়ে, সন্দেশখালিতে আমি একটা সভা করেছিলাম, পাশে মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে কিভাবে নারীদের ব্যবহার করা হতো, এটা মিথ্যে কথা তুলে ধরার জন্য বলা হতো। আগের দিন শ্লীলতাহানি লেখাতে হবে, পরের দিন গিয়ে এফআইআর দাঁড় করানো হতো রেপ হয়েছে বলে। 2000 টাকায় নারীর সম্ভ্রম কেনার কথা হয়েছে, 1200 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি বলে অনেক বড় বড় কথা বলেছিল ওরা। 2000 টাকায় নারীর সম্ভ্রম কেনে ওরা। বিশ্বের কোনো মায়ের সম্ভ্রম 1 টাকাতে কেনা যায় না, এটা জানে না, জানতে হবে ওদেরকে। আমাদের কিছুক্ষণ আগে মাহিদা বললেন যে ওনার মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী আমার একার নয়, মুখ্যমন্ত্রী এই ঘরে যতজন বসে আছে প্রত্যেকের। ঋতুদা বসে আছেন এখানে, আমাদের সম্মানীয় সঞ্চালক, মুখ্যমন্ত্রী হয়তো তারও, কারণ মুখ্যমন্ত্রী একজন প্রশাসনিক পদ, তিনি আমাদের প্রত্যেকের, কারণ একার নয়। আর মুখ্যমন্ত্রী যখন কোনো প্রকল্প দিয়েছেন, এটা দেখে দেননি কে সিপিএম, কে বিজেপি, কে আইএসএফ, প্রত্যেকের ঘরে সেই একই প্রকল্প চলে গেছে। কিন্তু অবাক হলাম, চাকরি দুর্নীতির যে কথা প্রসঙ্গ উঠলো, প্রায় 26,000 জন, সংখ্যাটা প্রায় 26,000, সম্পূর্ণ 26,000 জন নয়, তাহলে চাকরি গেল। চাকরি যাওয়ার আগে, দুদিন আগে, হাইকোর্ট রায় দেওয়ার দুদিন আগে, হাইকোর্টের রায় জেনে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাঁড়িয়ে বলছেন বোমা ফাটবে, মহা ধামাকা হবে। ধামাকা কি? আজকে প্রায় 26,000 জন চাকরি হারা। চাকরি হারা শব্দের অর্থ কি সেটা আমরা বুঝি। ভাববেন না আমরা বুঝি না, বুঝি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেতৃত্ব যে তাদের মাইনেটা অব্যাহত রেখেছে, যে সুপ্রিম কোর্টে পাড়ি দিয়েছে। আর সব থেকে বড় বিষয়, চাকরি হারা চাকরি প্রার্থীদের কথা বলছেন। এমন একজন বিচারককে আপনারা নির্ধারণ করেছিলেন, নির্বাচন করেছিলেন,
মাঝ রাস্তায় হাত ছেড়ে চলে এসেছেন, গদ্দারি করে, এই গদিটার সঙ্গে গদ্দারি করে চলে এসেছেন, এসে এখন নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন, প্রার্থী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর একজন এমন একজন লয়ার ঠিক করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমি দেখলাম যখন এই রায় বেরোলো, চাকরি প্রার্থীরা তাকে ঘিরে আন্দোলন করলেন, কারণ বিকাশ বাবুরা কোনো সঠিক তদন্ত, সঠিক কিনারা করতে পারেননি। তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, কারণ বাকি পরবর্তী বক্তব্য ওনাদের প্রেক্ষিতে উত্তর দেব। আমার আল্লাহর অংশ, রামের অংশ নিয়ে কথা বললেন। ডেফিনেটলি আমার শিরদাঁড়াটা সোজা তো, আমার দলটা তৃণমূল কংগ্রেস তো, শাসক দল তো। আমার শিক্ষাটা, সৌজন্যটা আছে বলে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে অবশ্যই যদি কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমার উদ্দেশ্য কোনোদিন খারাপ ছিল না, কোনো ধর্মকে ছোট করা ছিল না। আজকে যারা ধর্ম নিয়ে কথা বলছে তারা সব থেকে বেশি কুরুচিকর মন্তব্য আমার ফেসবুকের প্রোফাইলে গিয়ে করে এসেছে, সেই আইএসএফ ভাইরা, আমি তাদের তবুও ভাই বলি। সেই বিরোধী বিজেপিরা সব থেকে বেশি কুরুচিকর মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে উঠতে বসতে করেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম রেট জিজ্ঞাসা করেছে, শুভেন্দু অধিকারী দেবাংশুকে নর্দমার কিট বলে, তখন কেউ প্রতিবাদটা করেনি। যাই হোক, আমার বক্তব্য আমি এখানে শেষ করছি, কিন্তু অবশ্যই আমার উদ্দেশ্য কোনোদিন খারাপ ছিল না, কোনোদিন খারাপ থাকবে না। আগামীতেও আমি আমার দৃঢ় মানসিকতা, দৃঢ় চেতনা নিয়ে যুব সম্প্রদায়কে, যুব সমাজকে এগিয়ে নিয়ে যাব, ছাত্রদের এগিয়ে নিয়ে যাব, এবং নিশ্চয়ই হয়তো তখন দেখব এখানে যারা বসে রয়েছে তারাও হয়তো অনেকে আমাদের পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝড় আসছে, সাবধানে থাকবেন। ধন্যবাদ রাজন্যাকে। রাজন্যা অবশ্যই একটু বেশি সময় নিয়েছে এবং তাকে আমরা দিতে বাধ্য হয়েছি, কারণ শাসক দলের এই মুহূর্তে তিনি একাই প্রতিনিধি। এখানে খুব জমে উঠেছে সত্যি, কে লুটছে আমাদের খাদ্য, কে লুটছে নারীর সম্মান। হাথরস ভয়ানক না কামধুনি ভয়ানক, নাকি সন্দেশখালি ভয়ানক, এসব প্রশ্নগুলো উঠছে। এরপরেও কি বাংলার যুব সমাজ চুপ করে থাকবে, এই প্রশ্নটা উঠেছে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো টাফ ফাইট, বাংলা হান্ট আর+ নিউজ প্রযোজিত টাফ ফাইটের দ্বিতীয় পর্বে। সেখানে বক্তারা তাদের জবাবি ভাষণ দেবেন। বিরতির পর ফিরে এলাম টাফ ফাইট, আর+ নিউজ বাংলা হান্টের প্রযোজনায় টাফ ফাইট বিতর্কে। আপনারা জানেন বিতর্কের বিষয়ে, লুটছে খাদ্য, লুটছে নারীর সম্মান, লুটছে, লোটা চলছে এ সমাজের সর্বত্র। আর যুব সমাজ, সেই যুব সমাজ কি চুপ করে থাকবে নাকি চুপ করে আছে, এ প্রশ্নের উত্তর আমরা খুঁজছি। একেবারে সরাসরি জবাবি ভাষণে চলে যাব। আমি প্রথমেই চলে যাব সাথীর কাছে। সাথেই বক্তব্যের পাল্টা বক্তব্য অবশ্যই রাজন্যা হালদার রেখেছেন, যুক্তি দিয়েছেন। কোথাও কি তাহলে আমরা কামদুনি, সন্দেশখালির কথা বলতে গিয়ে হারিয়ে ফেলছি হাথরস? এমন কথাও কিন্তু উঠেছে। অনুভবও প্রশ্ন তুলেছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। তিনি বলেছেন যে সাথী অনেক কথা বলতে পারেননি। এবার বলবেন সাথী। দেখুন, ধর্ষণ যেখানেই হোক, আমি একজন নারী হিসেবে বলবো সেটা সত্যি নিন্দনীয়। পশ্চিমবঙ্গ হোক বা উত্তরপ্রদেশ, যেখানেই হোক না কেন, কিন্তু কোথাও আপনি কোনো রাজ্যে মুখ্যমন্ত্রীকে বলতে শুনবেন না ধর্ষণ একটা ছোট ঘটনা। আমি কয়েকটা স্টেটমেন্ট একটু মনে করে দিই যে মুখ্যমন্ত্রী, এতগুলো প্রশ্ন উঠেছে, আমি লিখছিলাম প্রশ্নগুলো, যেটা বলছে, এর আগে আমরা হাঁসখালি ধর্ষণ কাণ্ডে দেখেছি, ওর তো লাভ অ্যাফেয়ার্স ছিল। কামদুনি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন চুপ করুন, বেশি কথা বলবেন না। অভিযুক্ত আজ যারা বিক্ষোভ দেখেছেন তারা সিপিএমের সমর্থক। কামদুনি কিন্তু আজও বিচার পায়নি। পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডে আমরা কি দেখেছিলাম? মুখ্যমন্ত্রীর প্রাথমিক প্রতিক্রিয়া কি ছিল? আমাকে ডিমিন করার জন্য এটা সাজানো ঘটনা, এবং কাকলি ঘোষ দস্তিদার, এখনও তিনি সক্রিয় তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত, তিনি বলেছিলেন ওটা মহিলা এবং খদ্দেরদের ভুল বোঝাবুঝি। শুধু তাই নয়, বিধানসভায় রাজ্যপালের বক্তব্যের পর উনি একটা জবাবি বক্তৃতায় মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা বলছেন ধর্ষণ বাড়ছে, কিন্তু রাজ্যের লোকসংখ্যাও তো বাড়ছে, সেটাও তো দেখতে হবে। তো এই ধরনের কথা আপনি আর কোথাও দেখতে শুনবেন না, আর কোনো মুখ্যমন্ত্রীকে বলতে শুনবেন না। কোনো মুখ্যমন্ত্রীকে আপনি শুনবেন না যে অবিবাহিতা মহিলা হলে তার ধর্ষণের পরে এক ক্ষতিপূরণ, আর বিবাহিতা মহিলা হলে তার আর এক ক্ষতিপূরণ। এটা আপনি কোথাও দেখবেন না। কোথাও দেখবেন না ধর্ষককে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে রাজ্য সরকার, কোথাও আপনি দেখবেন না সেটা। এটা শুধুমাত্রই পশ্চিমবঙ্গে ঘটে। পশ্চিমবঙ্গের মায়েরা আমাদের প্রত্যেকের মা। যে তৃণমূল সরকার মা, মাটি, মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল, আজ পশ্চিমবঙ্গের কি অবস্থা? বাংলার মায়েরা আজ ধর্ষিতা,
মাটি ভূমি আজ লুট হয়ে গিয়েছে। তাই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন যত মাটি তত টাকা। সত্যিই তো, যত বেশি মাটি বিক্রি করব তত বেশি টাকা হবে। মাটির তলায় আছে বালি, যত বেশি বালি চুরি করব তত বেশি টাকা হবে। তাই জন্য উনি এটা বলতে পারেন। আর অনুভব আমার ছোট ভাই আছেন এখানে, ও গিটার বাজায়, খুব সুন্দর গান করে। ও গান গেয়ে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে। আমার খুব ভালো লাগে ওর গানগুলো শুনতে। ও এখন অনেকটাই ছোট, হয়তো ধানতলা বানতলা এই বিষয়গুলো সম্পর্কে খুব একটা পরিচিত নয়। আমি দুটো নাম বললাম, তুমি বাকি নামগুলো বাড়িতে গিয়ে একটু গুগল করে নিও ভাই, হ্যাঁ, পরের বার থেকে গুগল করে নিও। আর ওই যেখানে তুমি বলছিলে না ওই কাকে টিকিট দিয়েছে, আমি কয়েকটা নাম একটু বলতে চাই। আমি আবারও বলছি, ধর্ষণ কখনো ছোট ঘটনা নয়, ধর্ষণ নিন্দনীয়। ধর্ষণ একটা সভ্য সুস্থ সমাজে কখনো অভিপ্রেত হতে পারে না। নারীর দিকে কেউ যদি আঙুলও তোলে, আমরা মহাভারতের সময় দেখেছিলাম তা নিয়ে একটা যুদ্ধ হয়ে গিয়েছিল, রামায়ণে আমরা তাই দেখেছি। কিন্তু যে রাজ্যে ধর্ষণকে ছোট ঘটনা দেখানো হয়, সেখানে এই ঘটনাগুলো হয়তো অনেক ক্ষেত্রেই লঘু হয়ে যায়। যখন অপরাধীরা শাস্তি পায় না, যখন সুপ্রিম কোর্টে ছুটতে হয় একজন ধর্ষিতাকে মামলা করার জন্য, তখন সত্যি ছোট ঘটনা হয়ে যায়। কামদুনিতে আমরা দেখেছি চার্জশিট, পুলিশের চার্জশিট এতটাই লঘুভাবে পেশ করা হয়েছিল, যার জন্য আজকে দোষীরা শাস্তি পেল না। এই ঘটনাগুলো মাথায় রাখতে হবে। আর কয়েকটা ছোট ছোট ইনফরমেশন একটু দিয়ে দিই। সেটা হচ্ছে আসামের বারপেটায় আবুল কালাম আজাদ, যার বিরুদ্ধে একাধিক রেপের অভিযোগ আছে, তাকে তৃণমূল এইবার লোকসভা নির্বাচনে টিকিট দিয়েছে। খুব দূরের ঘটনা নয়। কাঠুয়া ধর্ষণ কাণ্ডে যারা র্যালি বের করেছিল, লাল সিং, তাকে বিজেপি বহিষ্কার করেছে, কিন্তু তাকে কংগ্রেস টিকিট দিয়েছে, যেটা কিনা আবার বাম সমর্থিত। তো শেষে একটাই কথা বলবো, একটা জিনিস খুব ট্রেন্ডিং আছে না এখন, মানে দেখবেন খুব চলছে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামে। অফকোর্স আমরা বাঙালি, আমরা ভাত খাই, মাছ খাই, ল্যাদ খাই, ঘুম খাই, সব খাই। তো আমি একটা ছোট্ট বানিয়েছি, দেখুন কেমন লাগে। অফকোর্স আমরা তৃণমূল, আমরা সব খাই। আমরা বালি খাই, কয়লা খাই, গরু খাই, রাস্তা খাই, চাকরি খাই, আমরা রেশন খাই, আমরা মানুষের শৌচালয়ও খাই। অফকোর্স আমরা তৃণমূল। আমাদের বাড়ির নেতার বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, মেশিনও গুনতে গুনতে খারাপ হয়ে যায়। অফকোর্স আমরা তৃণমূল। আমরা জানি আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাই জন্যই আমরা রিগিং করি, ছাপ্পা দিই, ব্যালট নিয়ে লুট করে পালাই, ব্যালট খেয়েও ফেলি। অফকোর্স আমরা তৃণমূল। আমরা বুঝতে পারছি বাংলার যুব সমাজ জাগছে, তাই আমরা ভয় পাচ্ছি। যে বাংলার যুব সমাজকে স্বামী বিবেকানন্দ ডাক দিয়েছিলেন, যে বাংলার যুব সমাজ বাংলায় পরিবর্তনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল আন্দোলনে, সেই বাংলার যুব সমাজ আবারও জাগছে বাংলাকে দুর্নীতি মুক্ত করতে, তৃণমূলের শাসন মুক্ত করতে এবং সর্বোপরি অভিশাপ মুক্ত করতে। এবং সেই দিন আর খুব বেশি দেরি নেই, জবাবটা খুব তাড়াতাড়ি পাবে তৃণমূল। ধন্যবাদ। ধন্যবাদ সাথীকে। আমি এবার চলে যাব সরাসরি মহিউদ্দিন আহমেদের কাছে, মাহির কাছে। আমাদের অনেকেরই মনে হয়েছে, বা আমাদের অনেকেরই মনে হচ্ছে, আমরা যতজন বসে আছি চাকরির জন্য দিনের পর দিন খোলা আকাশের তলায় দিন রাত এক করে থেকে যাওয়াটা কিন্তু সহজ কথা নয়। এবার মহিউদ্দিন আহমেদ, মাহি কি বলেন দেখি। আমি প্রথমেই রাজন্যার একটা প্রশ্নের উত্তরে যাব। রাজন্যা খুব সুন্দরভাবে আইএসএফ এবং বিজেপি সংযোগ স্থাপন করার চেষ্টা করেছে তার বক্তব্যের মাধ্যমে। খুব স্বাভাবিক এটা, কারণ কোথাও একটা জায়গায় গিয়ে আইএসএফ যে রাজনীতিটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বা রাজনৈতিক মতাদর্শ নিয়ে বাংলার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, চুরি, দুর্নীতি, অপশাসন এবং তৃণমূলীয় গুন্ডারাজ যার বিরুদ্ধে আইএসএফ সোচ্চার হচ্ছে, সেখান থেকে তাদের আতঙ্ক একটা জায়গাতেই, যে তারা যেটাকে সেই পৈতৃক সম্পত্তির মতোভাবে ব্যবহার করত, সংখ্যালঘু ভোটটা বা ভোট ব্যাংকটা, সেইখানে কোথাও তাদের আতঙ্ক কাজ করছে যে আইএসএফ হয়তো এই জায়গাটায় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে তাদের। আর বিজেপি এবং আইএসএফ সংযোগটা যদি আমি অন্যভাবে ব্যাখ্যা করি, আজও পর্যন্ত একজনের নামও এখনো পর্যন্ত রাজন্যা বসে বলতে পারবে না যে আমাদের আইএসএফ কর্মী আছে যারা কোনো সময় তৃণমূল বা বিজেপি করেছে বা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত ছিল। আইএসএফ এমন একটা রাজনৈতিক প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, রাজনৈতিক মতাদর্শকে, যে আমার মতো যারা যোগ্য, রাস্তায় বঞ্চিত, চাকরি প্রার্থী আন্দোলন করেছি, তাকে আজকে সংসদীয় রাজনীতি আনার চেষ্টা করেছে আইএসএফ। আইএসএফ চেষ্টা করেনি বিশ্বজিৎ দাসকে, মুকুটমণি অধিকারীকে, অর্জুন সিংকে এবং সর্বোপরি তাপস ব্যানার্জির মতো মানুষকে
রাজনীতিতে নিয়ে আসার। কারণ আপনি দেখুন যে আজকে তৃণমূল আর বিজেপিকে আলাদাভাবে ব্যাখ্যা করা যায় না। আজকে তমলুকের প্রচারে গিয়ে দেখছিলাম যে সেখানে সব থেকে বেশি কুরুচিকর মন্তব্য যিনি করছেন সেটা হলো শুভেন্দু অধিকারী, এবং অপোজিট দিকে দেবাংশু। যদি আমি মনে করিয়ে দিই রাজন্যাকে, এই শুভেন্দু অধিকারীর হয়েই কিন্তু রাজন্যা একদিন গলা ফাটিয়েছিল। আমরা কিন্তু এখনও সেই অঙ্গিকে যাইনি। আর আরেকটা বিষয় রাজন্যা বলার চেষ্টা করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 26,000 চাকরির পক্ষে কথা বলেছেন, কিন্তু আজকে যেখানে স্কুল সার্ভিস কমিশন নিজে স্বীকার করে নিচ্ছেন যে 17 রকমভাবে দুর্নীতি এই প্যানেলের মধ্যে ছিল এবং প্রায় 12,000 অযোগ্য চাকরি প্রার্থী সেখানে রয়েছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টেনশনটা ভালো করে বুঝুন। উনি বলেছেন 26,000, উনি কিন্তু কখনো সেই অযোগ্য 12,000-এর বিপক্ষে বলেননি। কোথাও একটা জায়গায় দুর্নীতিটাকে তিনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছেন, যার জন্য ক্যাবিনেটে তিনি সুপারনিউমেরিক পোস্টও এনেছিলেন। কেন এনেছিলেন? কারণ এই অযোগ্য চাকরি প্রার্থীরা যদি চাকরিচ্যুত হয় তাহলে তারা তৃণমূলের নেতামন্ত্রীদেরকে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকার বিনিময়ে যে চাকরিগুলো নিয়েছে, সেই চাকরিহারারা তাদের পরিবার সহ, যেমন কয়েকদিন আগে দেখছিলেন স্কুল সার্ভিস কমিশন অফিসের সামনে কয়েক হাজার চাকরিহারাদের বিক্ষোভ, অনুরূপভাবে এই যারা 12,000 বা 15,000 অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে তারা এক সময় কালীঘাট ধাওয়া করবে, হয় আমার টাকা ফেরত দাও নচেত চাকরি দাও। সেই সমস্যার সম্মুখীন হতে যেন না হয়, যার জন্যই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বিভিন্ন সভায় বলছেন যে আমি একজনেরও চাকরি হারাতে দেব না। কিন্তু প্রশ্ন আমার একটা জায়গায়, যারা সেই 12,000 বা 15,000 অযোগ্যদের স্থান পাওয়ার কারণে যোগ্য চাকরি প্রার্থীরা আজও 43 ডিগ্রি তাপমাত্রায় ধর্মতলার রাস্তায় বসে আছেন, কখনো তাদের হয়ে তো রাজন্যা 1 মিনিটও কথা বলেননি। কখনো তাদের মুখ্যমন্ত্রী, বা আমি একটু আগে সংশোধন করে নিয়ে বলছি, আমারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো তো তাদের হয়ে কথা বলেননি। তাদের সঙ্গে একবার বসার প্রয়োজন মনে করেননি যে তাদের সমস্যাগুলো কোথায়, তাদের সমস্যাগুলো দূরীভূত করার দায়িত্ব রাজ্য সরকারের, মন্ত্রীর। একটু আগে অনুভব দাদা বলছিল যে রাজ্যের যে দুটো মূল ইস্যু, একটা খাদ্য আর একটা শিক্ষা, যদি সেটাই হয় তাহলে একটু লক্ষ্য করে দেখুন। আরও একবার রিমাইন্ড করিয়ে দিয়ে বলবো, প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী দুজনেই এখন শ্রীঘরে। তাই এইটা রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য তৃণমূল কংগ্রেস প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছিল দুর্নীতিকে, যার এখন বর্তমানে কোর্টে রয়েছে। আপনারা দেখছেন, খুব শীঘ্রই দেখতে পাবেন। আমি আশা করি বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে। অযোগ্যরা চাকরি হারাবে, যোগ্যরা স্থলাভিষিক্ত পাবে, শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ মাহি। অর্থাৎ আমরা তার কথা শুনলাম, মহিউদ্দিন আহমেদ মাহি বারবার তার কথাতে খুব স্বাভাবিকভাবে চাকরির প্রার্থী যারা তাদের কথা উঠে আসবে, এটাই স্বাভাবিক। আমরা এবার চলে যাব প্রীতম মণ্ডলের কাছে। আমি প্রীতমের প্রথম অংশের বক্তব্যে আমরা যা শুনেছি, 2019 সালের জামাই ষষ্ঠীর দিন তার পিতৃদেবকে নৃশংসভাবে, নির্মমভাবে খুন করা হয়। অভিযোগ শেখ শাহজাহানের দিকে। আমি অবশ্যই শেখ শাহজাহানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি, কারণ এসব ক্ষেত্রে সাধারণত অপরাধীরা যা করে থাকে, যদি অভিযোগ সত্যি হয় নির্বংশ করে দেয়। প্রীতমকে ভাগ্যিস বাঁচিয়ে রেখেছিল, সে সমাজের কাছে উত্তর দিয়েছে। উচ্চ মাধ্যমিকে সে 14তম স্থান অধিকার করেছে। প্রীতম। হ্যাঁ, আমি রাজন্যাদির বক্তব্য শুনলাম, তো উনি সন্দেশখালী নিয়ে কমেন্ট করলেন যে সন্দেশখালীর কোনো একজন নেত্রী আর কি জয়েন্ট করেছেন, তিনি বললেন। তো আমি ওনাকে বলতে চাই এবং আমি চ্যালেঞ্জ করছি যে আপনার যদি সাহস থাকে, সৎ সাহস থাকে, আপনি কোনোদিন সন্দেশখালী আসুন, আমি আপনাকে দেখাবো যে ওইগুলো সত্যি না মিথ্যে। আমার বাবা 2009 সালে যখন বিশ্ব হিন্দু পরিষদ করতো, তো তখন ওখানে রামনবমীর অনুষ্ঠান করেছিল ওই সরবেরিয়া বাজারে, ওই শাহজাহান শেখের যে মার্কেট আপনারা দেখছিলেন ওখানেই করেছিল। তো আমার বাবার শুধু রামনবমীর পারমিশন ছিল, সব কিছু ছিল, আমার বাবা শুধু অনুষ্ঠান করছিল। তো আমার বাবাদেরকে সেদিনকার মারা হয়েছিল। ওই শাহজাহান শেখ সেদিন বন্দুক বার করে এনে আমার বাবার বুকে গুলি করতে গেছিল, ভাগ্যিস কোনো রকমে পুলিশ এসে গেছিল। একটা মহিলা, তার নাম কাকলি দস্তিদার, তো ওনাকে এমন দস্তিদার না, কাকলি দস্তিদার ওনার নাম, আমি হালদার,
কাজল হালদার, সরি কাজল হালদার, কাকলি দস্তিদারও একজন আছে, তো কাজল হালদার নামে একজন আছেন। ওনাকে মানে এমনভাবে মেরেছিল যে সারা গায়ের থেকে রক্ত বার হয়ে গেছিলো। ওই সরবেরিয়া বাজার, ওই রাজবাড়ি বাজারে কোনো ডাক্তারকে চিকিৎসা করতে দেয়নি। সেদিন সারা রাত্রি যখন অন্ধকার হয়েছে তখন আমাদের সংগঠনের ছেলেরা তাকে ক্যানিংয়ে নিয়ে যায়, তারপর তার চিকিৎসা হয়। আরও কয়েকটা নিদর্শন দিচ্ছি। 2021 সাল আমার মা ওখানকার থেকে মানে মার পার্টির থেকে মাকে দায়িত্ব দিয়েছিল, মিনাখা আর সন্দেশখালীর অবজারভার ছিল আমার মা বিজেপি পার্টির। তো আমরা ওখানে হেরে যাই, কিছু গোটা ভয় আর কিছু শাহজাহান শেখের সন্ত্রাস, যা তো দেখেছেন। তো ওখানে আমাদের রাজবাড়ি বাজারে শুধু দুর্গাপুজোর সময় গেরুয়া কাপড় দিয়ে প্যান্ডেল করেছিলাম আমরা। আমাদের অপরাধ এটুকুই ছিল, আমাদের গেরুয়া কাপড়কে কেটে সেখানে সবুজ কাপড় করতে হয়েছিল। কেন আমি আমার ধর্ম নিয়ে বেঁচে থাকতে পারবো না আমার মাটিতে? কেন আমাকে ঘর ছাড়া হতে হবে? আর এই তো বললেন চলুন আমার সঙ্গে সন্দেশখালী চলুন, আমি এক সন্দেশখালী দেখাবো। আমার 70 দিনের এই ছুটি ছিল উচ্চ মাধ্যমিকের পর থেকে, আমি 50 দিন সন্দেশখালীতে পড়েছিলাম। একটা মহিলা সে তার বাপের বাড়ি ঘুরতে এসেছিল, এটুকুই অপরাধ ছিল সেই সন্দেশখালীতে। সেই মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে 13 দিন রেপ করা হয়েছে। তাকে বাঁচার জন্যে তার বাবা আর ভাইকে লিখিত দিতে হয়েছে যে ওই মহিলাটা আর কখনো ওখানে আসবে না। কেন হলো এটা? সন্দেশখালী করছেন। সন্দেশখালী যে জমি যেগুলো নিয়ে গেল, সন্দেশখালী থেকে কেন এত অস্ত্রভান্ডার উঠে আসছে যদি সন্দেশখালী কিছু না হয়ে থাকবে? সন্দেশখালীর জ্বলন্ত উদাহরণ আমরা। আর রইল কথা যুব সমাজের, তাহলে আমি দেখতে পাচ্ছি এই ভোটের কিছু আবহে দেখতে পাচ্ছি যে রাজনীতি, SC ST OBC, কেউ বলছে 30%, কেউ 70%। আমার ধর্ম, আমার মতাদর্শ ঠিক আছে, কিন্তু এই যে যুব সম্প্রদায় হারিয়ে যাচ্ছে তার দায়ভারটা কে নেবে? কেন আমাদের ছেলেদের মাধ্যমিকের পরে এসে কুমোরটুলিতে খাটতে হবে দুর্গাপুজোর দিন? কেন আমরা আমাদের বাবা মায়েদের নিয়ে প্যান্ডেলে ঠাকুর দেখতে পারবো না? কেন ক্যানিংয়ের ছেলেটা, কেন সন্দেশখালীর ছেলেটা উঠে আসতে পারবে না? কেন আমাদেরকে ঘুরতে হবে এখানে সেখানে? তাই আমি চাই আমার ছেলেরা স্বনির্ভর হোক। রাজনীতি অন্য ব্যাপার, রাজনীতি কারণ গণতন্ত্রে কেউ স্থায়ী নয়, সবাই সবার নিজের চরিত্রটাকে, নিজের স্বার্থটাকে সুনিশ্চিত করবে, নিজের পকেট ভরাবে। আমিও করতে পারতাম রাজনীতি, আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, আমার বাবার এত বড় সংগঠন আছে, আমার সব ছেলেরা ওখানে আছে, আমিও করতে পারতাম। সেদিন রাজ্য সরকার আমাকে অনেক কিছু বলেছিল, কিন্তু আমিও যদি বলতাম আমাকে কেউ হাইলাইট করতো না। আমি আমার কাজের মধ্যে জবাব দিয়েছি, আমি আত্মনির্ভরশীল হয়েছি এবং আমার ছেলেদের আত্মনির্ভরশীল করব। কারণ আমি ওদেরকে বলতে শুধু এইটা বলতে দেবো না যে তোরা এর বিরোধিতা কর, লাঠি নিয়ে রাস্তায় নেমে পড়। আমি বলবো তোরা যোগ্য হ, কারণ দেশ দেখছে, সমাজ দেখছে, বাংলা দেখছে। আমার বাংলা আমার গর্ব, আমার দেশ আমার গর্ব। তাই আমাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে, রাজনীতির নোংরায়তে না ফাঁদে পা দিয়ে। যেটা হয়েছে তার জন্য সময় আছে, আর ন্যায়ালয় তো আছে, বিচারালয়ের কাছে অবশ্যই আমরা গেছি, বিচারপতিরা দেখবেন, তারপর দেখা যাবে যে কে কতটা ঠিক আর কে কতটা ভুল। নমস্কার। প্রীতমের কথা বলার পর কোনো কথাই বলা যায় না, তার কারণ যে তার পিতাকে হারিয়েছে, যে তার জবাব দিয়েছে অস্ত্রে নয়, সে জবাব দিয়েছে তার মেধায়, তার ধী শক্তি এবং অবশ্যই তার মানবিকতায়। আমি চলে যাব অনুভব মাইতির কাছে। আচ্ছা, নমস্কার। বিজেপির প্রতিনিধি স্বাতি হয়তো বুঝতে পারেননি ফরম্যাটটা। ওনাকে 2 মিনিট সময় দেওয়া হয়েছিল উত্তর দেওয়ার জন্য, উনি 2 মিনিট ধরে শুধু কোশ্চেনই করে গেলেন। রাজনাকে তো করলেন এবং আমাকেও বললেন, ধানতলা, বানতলা, কলতলা অনেক রকমের উদাহরণ দিলেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, কেন্দ্রীয় সরকার এত বছর ধরে পাওয়ারে থাকার পরেও ইডি CBI করে কেন কোনো CPM-এর যারা করেছিলেন ওই ধর্ষণ, ওনাদের কেন অ্যারেস্ট করেননি? সেটা স্বাতি একবার একটা হাতে একটা প্ল্যাকার্ড নিক যে CPM-এর দালাল নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও, এইটা বলে দিল্লি যাক, আমি ওনার সাথে যাব। তারপরে আমার পরের যে প্রশ্নগুলো এবারে রাজন্না হালদার করলেন। উনি আমাকে চিরকুট নিয়ে একটা কথা বললেন। হ্যাঁ, আমি চিরকুট নিয়ে স্টেজে উঠি, আমি চিরকুট নিয়ে স্টেজে উঠি বলে আমাকে এমন কোনো ভুল বক্তব্য করতে হয় না যার জন্য পরে ফেসবুকে ক্ষমা চাইতে হয়। হ্যাঁ, আমি চিরকুট নিয়ে স্টেজে উঠি, তাই মমতা ব্যানার্জির মতো আমাকে বলতে হয় না শুধু স্টেজে ওঠো না, চিরকুট নিয়ে তোমাদের দলের লোকেরা চাকরি করে আজকে এখন চাকরি দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলছে। শুধু স্টেজে ওঠা নয়। আর রাজন্না হালদারের বুকে ধক আছে, রাজন্না কোনো ভুল যদি করে থাকে, আমি বলিনি, তোমার সময় আছে, তোমাকে যদি কোনো ভুল করে থাকে অবশ্যই ক্ষমা চেয়েছে, সেই ধকটা আছে। তোমাদের দলের উপস্থিত এখানে প্রত্যেকের কথা বলো, কারোর দলের কোনো হক নেই, ধক নেই, যারা ভুল করলেও ক্ষমাটা চায়। অনুভব শেষ হয়ে গেছে না ওনার 2 মিনিটও, তাহলে আমি মাঝখানে ডিস্টার্ব করবো কিন্তু। তো আমি রাজন্নাকেও একই কথা বলছি, ও যদি মনে করে
চিরকুটে কারোর চাকরি হয়েছে, ও নবান্নেতে গিয়ে বলুক যে তৃণমূলের দালাল মমতা ব্যানার্জি কেন চিরকুটে চাকরি পাওয়া বা চিরকুটে যারা চাকরি দিয়েছিল তাদের কেন অ্যারেস্ট করেনি, ওটা নিয়েও একটা নবান্নতে একটা মিছিল করুক। তা আমিও রাজন্যার সাথে যাব, আমি কথা দিচ্ছি এই মঞ্চ থেকে। আমার দ্বিতীয় কথা, রাজন্যা হালদার এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন শেখ শাহজাহান ভুল করেছেন, মানছেন, উনি মানছেন, কিন্তু ওনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে দাঁড়িয়ে বলছেন যে শেখ শাহজাহান কী এমন অপরাধ করেছিল। তাই রাজন্যা, তুমি ঠিক নাকি মমতা ব্যানার্জি ঠিক, তোমরা একটু ডিসাইড করো, নাহলে কিন্তু মমতা ব্যানার্জি তোমার কিন্তু চাকরি থেকে ছাঁটাই করে দিতে পারে, এটুকু আমি অ্যাটলিস্ট বলতে পারি। আর আমি শুরুতে যে কথাটা বললাম যে দেবাংশু কিংবা রাজন্যা হালদারের মতো যুব সমাজের যারা উঠে আসছেন তারা প্রতিবাদ করেন না, তার একটাই উদাহরণ, একটাই কারণ যেটা বারবার আমি যার জন্যই কথাটা বলছি, আমি কখনো রাজন্যা হালদার কিংবা দেবাংশু দাদের কখনো দেখিনি ধর্মতলায় যে আন্দোলন করছেন সেখানে গিয়ে ওনাদের সাথে বসে 5 মিনিট কথা বলেছেন। তাই ওই জায়গা থেকে আমাদের কথা বলা। হ্যাঁ, বিভিন্ন সময় ওনারা হয়তো সিলিন্ডার নিয়ে কথা বলছেন, যে টপিকটা আজকে হয়তো সিলিন্ডার নিয়ে ইস্যু নিয়ে আমার কথা বলার কথাই ছিল না, টপিক ছিল না। আমি প্রধানমন্ত্রী নিয়েও বলেছি, আমি মুখ্যমন্ত্রী নিয়েও বলেছি, আমার যা যা বলার দরকার ছিল আমি বলেছি। রাজন্যা তার মতো করে বলেছেন। এবং লাস্ট শেষ কথা আমি যেটা দিয়ে শেষ করব, স্বাতীও বলার সময় বললেন যে আমাকে বেশ প্রশংসা করতে গিয়ে আমি ভালো গিটার বাজাই ইত্যাদি বলার সাথে সাথে আমি বয়সে ছোট বলে কিছু হয়তো আমি কম জানি বা কিছু একটু মিন করলেন উনি। ওটাই যদি হয়ে থাকে, উনি এতক্ষণ ধরে মমতা ব্যানার্জি সম্বন্ধে এত কিছু বললেন, ওনার বয়স মমতা ব্যানার্জির হাফের হাফ, তাহলে ওনারও সেই যোগ্যতা নেই মমতা ব্যানার্জি নিয়ে এত কথা বলার। ধন্যবাদ। আমি এবার চলে যাব রাজন্যার কাছে। কিছু বলতে চাইছিলেন সাথে? আমি রাজন্যার কাছে চলে যাব, অবশ্যই তার জবাবি ভাষণ। অবশ্যই আবার সেই প্রশ্ন বাণগুলো আমার দিকে বিদ্ধ হয়েছে। শাসক দল, দায়িত্ব কর্তব্য বেশি। আবার বলবো, উত্তর দেব। প্রথম বিষয়, রাজন্যা যেটা মাহিদাও বললেন, অনুভবও বললেন, যে রাজন্যা দেবাংশুরা যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি। জানেন না হয়তো, আমি জানিয়ে দিই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরি প্রার্থীদের কথা হয়েছে, একবার নয় 2বার কথা হয়েছে। প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত কিন্তু রাস্তাতেই বসে আছে। উনি জানতেন আমি এই প্রসঙ্গটা তুলব, রেডি একদম, মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে আছেন। দ্বিতীয় বিষয়, রাজন্যা হালদার ঠিক যেরকমটাই অনুভব বললেন যে রাজন্যা হালদার যাননি, কথা বলেননি। রাজন্যা হালদারের সঙ্গে চাকরি প্রার্থীদের প্রতিনিয়ত কথা হয়, কি কথা সেটা তো আমি আর প্রকাশ করব না। কিন্তু ঠিক যেরকমই তুমি ধানতলা বানতলা কলতলা দেখনি বলে সেটা ঘটেনি এরকমটা নয়, ঠিক সেরকমই তুমি রাজন্যা কদিন ধর্মতলায় গেছে দেখনি মানে রাজন্যা তাদের সঙ্গে কথা বলছি না এরকমটাও নয়। আমার ছোট ভাই প্রীতম আমাকে বললেন যে একদিন আমার সঙ্গে সন্দেশখালি গিয়ে দেখো। আমি সন্দেশখালি 2 দিন গিয়েছিলাম। আমি তোমাকে কথা দিলাম প্রীতম, আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে, এই টিভি শো থেকে দাঁড়িয়ে বললাম 4 তারিখ আমি সবুজ আবিরটা খেললে সন্দেশখালিতে যাব, 100 বার যাব। সেরকমই এটাও আমি তোমাকে বললাম, তোমার সঙ্গে যা ঘটেছে শেখ শাহজাহান নিয়ে যেটা বললেন তোমরা, অবশ্যই দুঃখজনক, বেদনাজনক, ধিক্কার জানানো উচিত। কারণ আমার নেত্রীকে নিয়ে প্রশ্ন হলো, আমার নেত্রী তাকে জেলের ওই কাঠগড়ার ভেতরে, গারদের ভেতরে রেখে দিয়েছেন, তিনি এখন জেলের ভেতরে আছেন। গৌরী লঙ্কেশকে হত্যা হতে হয় না আমার রাজ্যে। আমার রাজ্যে বক্তব্য রাখলে, বিরোধিতা করলে তাকে খুন করা হয় না, বিজেপি যেরকম গৌরী লঙ্কেশকে হত্যা করেছিল। তাই আমাদের রাজ্যের সঙ্গে, আমাদের নেতৃত্বের সঙ্গে তোমাদের নেতৃত্বদের অনেক তফাৎ, শিরদাঁড়ার তফাৎ, মানসিকতার তফাৎ, পার্থক্য ছিল, আছে, থাকবে। সবার প্রসঙ্গে আমি উত্তর দিলাম। যদি কারোর কোনো প্রসঙ্গ বাদ চলে যায় আবার বলবে, অবশ্যই বলবে। আমি আবার বলছি, মমতা ব্যানার্জি যদি তুমি চাও মানে মনে করো, তাহলে তুমি একবার মমতা ব্যানার্জির নামে বলো যে মমতা ব্যানার্জি সিপিএমের যারা চিরকুটে চাকরি যারা দিয়েছিলেন সিপিএমের সময়, তাদেরকে মমতা ব্যানার্জি কেন অ্যারেস্ট করছেন না, সেই মর্মে তুমি আর আমি একসাথে নবান্নে গিয়ে বলি যে সিপিএমের দালাল মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও, এখনো কেন যারা যারা চিরকুটে চাকরি দিয়েছেন তারা অ্যারেস্ট হননি। যাবে কি তুমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে? খুব ভালো কথা বলেছো। ধর্ণা মঞ্চটা ফলো করলে হয়তো জানতে পারতে, কারণ ধর্ণা মঞ্চে দিদি বলেছিলেন 21শে ফেব্রুয়ারি যে যারা 100 দিনের কাজের টাকা এই সাথীদের সরকার দেয়নি তাদের দেওয়ার কথা বলেছিলেন এবং দিচ্ছিলেনও। সেই ধর্ণা মঞ্চে দিদি বলেছিলেন একটা বক্তব্যে যে আমরা বদলা নয় বদল চাই, আমরা সেই বদলা নয় বদলের রাজনীতিতে বিশ্বাস করি বলে এখনো পর্যন্ত দিদি তথ্যগুলো, পেপারগুলো হাতে নিয়ে বলেছিলেন সেই রাজনীতিতে বিশ্বাস করি বলে এখনো এই তথ্যগুলো, পেপারগুলো, নথিগুলো প্রকাশ করলাম না। যদি
পরবর্তীতে প্রয়োজন হয় সেই তথ্য নথি আমরা প্রকাশ করব। ওই নথিগুলো যে আলমারিতে ছিল, ওই আলমারিটাও তৃণমূল ঝেপে নিয়েছে, ওই জন্য হয়তো এখনো খুঁজে পাচ্ছেন না নথি। অবশ্যই আমাকে শেষ করতেই হবে সময়। রাজন্না বলছিল যে প্রতিশ্রুতি, আমি বলছিলাম একটু আগে যে আমাদের যারা চাকরি প্রার্থী যোগ্য রাস্তায় বসে আছে তাদের সঙ্গে প্রতিশ্রুতি অনেকবার হয়েছে, কিন্তু ফলশ্রুতি 1160 দিন হওয়া সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত হয়নি। অবশ্যই। এবং 10 বছর, একটা কথা ঋতদাকে মনে করিয়ে দেব যে আমি একজন আপার প্রাইমারি এমপ্যানেলড স্কুল পাওয়া, মানে কাউন্সিলিং পর্যন্ত হয়ে গেছে, যার নোটিফিকেশনটা হয়েছিল 2014 সালে। তখন আমার এজ ছিল 24, আজকে 34। 10 বছর অতিক্রান্ত, এখনো পর্যন্ত ফলশ্রুতি আমি কিন্তু পাইনি। এর দায় কিন্তু যুব সমাজ হিসাবে দেবাংশু বা রাজন্নারা এড়িয়ে যেতে পারে না। আমি জাস্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট করে দেখিয়েছি। আমি জাস্ট শেষ করব। আমি মাহিদাকে একটা প্রশ্ন করব। মাহিদাকে একটা প্রশ্ন করে আমি শেষ করে দেবো। ঋতুদা কথা দিচ্ছি। আমার একটাই প্রশ্ন মাহিদা, আপনারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন যে প্রায় 26,000 জনের চাকরি চলে গেল, আপনারা গিয়েছিলেন হাইকোর্টের রায় বদলে সুপ্রিম কোর্টে গিয়ে যে সেই 26,000 প্রায় 26,000 সংখ্যাটা তাদের চাকরি ফিরিয়ে আনার জন্য বা তাদের চাকরি কেন যাবে সেটা জানার জন্য? যারা যোগ্য চাকরি প্রার্থী, এক কথায় যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে, সেই সমস্ত যোগ্য শিক্ষক যারা আজকে বঞ্চিত মনে করছে তারা সুপ্রিম কোর্ট গেছে। কিন্তু প্রশ্ন হলো যারা অযোগ্য, যারা সাদা খাতা জমা দিয়ে, আপনারা দেখেছেন যে সাদা খাতার রোশনাই হয়েছে সারা পশ্চিমবঙ্গে, সেই সাদা খাতার মাস্টারমশাইদেরকে বহাল রাখার জন্যে স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার গেছে। ইন্টেনশনটা এখানে পরিষ্কার। আমি জাস্ট একটা কথা বলে আমি শেষ করে দেবো, মাইক রেখে দেবো, কথা দিচ্ছি। যে আমি একটা কথা যখন স্টেটমেন্ট একটা বললাম যে মমতা ব্যানার্জি কেন 69 বছর বয়সে বিয়ে করেননি, সেই কথায় রাজন্না বললেন যে বাংলার যারা মানুষ আছেন তারা জবাব দিয়ে দেবেন, এমন আমি একটা খারাপ স্টেটমেন্ট বলে দিয়েছি। তাহলে রাজন্না হালদার কি এটা মানছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে স্টেটমেন্ট করেছেন দীপশিতা ধর কেন বিয়ে করেননি, তাহলে শ্রীরামপুরবাসীও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়ে দিবে? রাজন্না এটা মানছে? আমরা ওগুলো সব জনগণের উপর রেখে দিচ্ছি। আমি একবার প্রীতমের কাছে চলে যাব। প্রীতম। হ্যাঁ, আমার কথায় রাজন্নাদি বললো যে আমি দুবার সন্দেশখালি গেছি। আচ্ছা, আমি দিদির কাছে জানতে চাই যে দুবার সন্দেশখালি গেলে কি সব মানে অপরাধগুলো মাফ হয়ে যায়? বা 4ঠা জুন মানে গেরুয়া বলছি, সবুজ রং খেললেই কি যা অপরাধ হয়েছে সবাই ফিরে আসে? আমার বাবা ফিরে আসে, যাদের সম্মান নিয়েছে তারা ফিরে আসে, যাদের জমি চলে গেছে তারা ফিরে আসে। আমি আপনাকে বলছি, যদি হাড়োয়া, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ যদি ঠিকঠাক ভোট হয়, দেখা যাবে যে কোন সবুজ খেলছে না গেরুয়া খেলছে, ওখানেই বোঝা যাবে। আর আসছে 2024, মানে 2026 আসছে, দেখা যাবে যে সন্দেশখালি কার। আমি আপনাকে এখন থেকে বলে দিলাম। সন্দেশখালি প্রসঙ্গ যখন উঠলো, রাজন্না বলল যে জেলে গেছে, তার আগের ঘটনাপঞ্জিগুলো জানে না। এটা 50 দিন, 50 দিন অবশ্যই। কিন্তু এই মানুষ তো জানেন, আমি এই অবশ্যই আমরা সবাই জানি। কিন্তু আমি বলবো প্রীতম, তুমি একটা, আমি জানি না, তুমি আমার থেকে অনেক বয়সে ছোট, তুমি হয়তো আবেগে পড়ে একটা বিরাট ভুল সিদ্ধান্ত নিতে চলেছো। আমি তোমাকে এমনি জিজ্ঞেস করছি সবার সামনে, রাজন্না হালদার উনি খুব ভালো বক্তা এবং দেখতেও যথেষ্ট সুশ্রী, কি করে তুমি সন্দেশখালিতে ওকে নিয়ে যাওয়ার কথা বলছো? মানে কিসের ভরসায় বলছো? কারণ ওনার ভাইরা ওখানে আছে, ওনাদেরকে কিছু করবে না। আমরা বিরোধিতা করি, আমরা হিন্দু সংগঠন করি, অবশ্যই এটাই আমাদের। অবশ্যই আমাদের এই অংশ, অর্থাৎ আমরা যা নিয়ে আমরা বিতর্ক করছিলাম, লুটছে খাদ্য, লুটছে নারীর সম্মান, লুটছে হকের কাজ, এরপরেও কি চুপ থাকবে বাংলার যুব সমাজ? এই বিতর্কটা আমাদের শেষ করতে হচ্ছে, কিন্তু প্রশ্নগুলো জারি থাকবে। খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা চলে এসেছে। এইটা আমাদের এই মুহূর্তে আমাদের বলতেই হবে, সাদাকে সাদা, কালোকে কালো। রাজধর্ম পরিচালনার জন্য কেন্দ্রে থাকুক, রাজ্যে থাকুক, ধর্ষকদের দরকার সমস্ত দলের। অন্তত ভারতবর্ষের রাজনীতির ইতিহাস তাই বলে। এটা আমাদের মেনে নিতে হবে। আমাদের মেনে নিতে হবে কখনো চিরকুটে চাকরি হয়েছে, কখনো সাদা খাতা দিয়ে অর্থের বিনিময়ে চাকরি হয়েছে, মেনে নিতে হবে। আমাদের মেনে নিতে হবে উত্তরপ্রদেশে গরু নিয়ে কেউ যদি ভাবেন যে আজকে রাত্রেবেলা একটু গরু দিয়ে খাওয়া দাওয়া করব, তাহলে তার প্রাণ চলে যেতে পারে। যেমন সন্দেশখালিতে প্রীতমের বাবার প্রাণ চলে গিয়েছে গেরুয়া রঙের মণ্ডপ তৈরি করার জন্য। এগুলো মেনে নিতে হবে। কেন মেনে নিতে হবে? তার কারণ যে শাসক যেখানে থাকুক না কেন, তারা রাজধর্ম পরিচালনা করার জন্য এসব করেন। অনেক সময় অভিযোগ ওঠে
তাদের মধ্যে বোঝাপড়া থাকে, কিন্তু এই বোঝাপড়া সমঝোতা আমার আপনার মতো নয়, তারও একটা ধরন আছে। যেখানে এখনো পর্যন্ত বিরোধীরা, অর্থাৎ যারা এই সবের বিরোধিতা করেন বলেন, তারা হয় জঙ্গলে গিয়ে বন্দুক ধরেন আর কাঠের ব্যবসা করেন, অথবা তারা লাল পতাকা, নীল পতাকা, সবুজ পতাকার অন্তরালে তারা ইনসাফের কথা বলেন। তারা এখনো জনগণের কাছে সেই গ্রহণযোগ্যতা তৈরি হয়নি। কিন্তু এর মধ্যেই প্রীতমের পথই আজকে আমাদের যুব সমাজের পথ। বাবার মৃত্যু হয়েছে 2019 সালে জামাই ষষ্ঠীর দিন। সে জবাব দিয়েছে উচ্চ মাধ্যমিকে 14তম স্থান অধিকার করে। আমার মনে হয় প্রীতমের পথই বাংলার যুব সমাজের পথ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের বিশ্লেষণ, যুক্তি এবং মতামতের জন্য। এখানেই শেষ করছি টাফ ফাইট, বাংলা হান্ট আর প্লাস নিউজের যৌথ প্রযোজনায়। অবশ্যই আপনারা চোখ রাখবেন বাংলা হান্টে, আর প্লাস নিউজে।